আচ্ছা, হ্যালো এভরিওয়ান। আম আশা করি শুনতে পাচ্ছেন আমাকে ঠিকমতো। সরি ফর দ্য ডিলে যে আমি এত পরে আসলে আপনাদের ভিডিওটা দিচ্ছি। টপিকটা আসলে সোজা। আ আমরা হচ্ছে এখানে CMOS এর পাওয়ার কনজাম্পশন নিয়ে কথা বলব। ঠিক আছে? সো পাওয়ার নিয়ে বলার আগে আমরা জিনিসটা চিন্তা করি যে হোয়াট ইজ পাওয়ার? মানে ইন ইলেকট্রিক্যাল টার্মস। ইন ইলেকট্রিক্যাল টার্মস পাওয়ারের ফর্মুলাটা খুবই সিম্পল। এটা হচ্ছে ওয়েট এ মিনিট। আ এটার খুবই সিম্পল ফর্মুলা সেটা হচ্ছে ভি টাইমস আই এন্ড আমরা যখনই এটা করব আসলে এইটার উপরে বেস করে সব কাজ করব ইটস ভি টাইমস আই অলওয়েজ। তো জিনিসটা হচ্ছে এরকম যে মনে করেন আপনাদের যদি একটা এলিমেন্ট থাকে, এলিমেন্টের মধ্যে দিয়ে ওইটার অ্যাক্রসে ভোল্টেজটা কি অবস্থা আর হচ্ছে ওটার মধ্যে দিয়ে কারেন্ট কি যাচ্ছে সেটার উপরে ওটার পাওয়ার ডিপেন্ড করে। এখন এটা যদি একটা রেজিস্টিভ এলিমেন্ট হয় লাইক আ রেজিস্টার অর ইন ফ্যাক্ট আ ক্যাপাসিটর, তো এটার মনে করেন রেজিস্টরে তো আসলে প্লাস মাইনাস নাই, ক্যাপাসিটরে এটা প্লাস মাইনাস থাকে। যে দিক দিয়ে কারেন্ট ঢুকতেছে সেটা হচ্ছে প্লাস, যদি এই দিক দিয়ে কারেন্ট ঢোকে তাহলে এটা প্লাস, এদিক দিয়ে কারেন্ট ঢোকে তাহলে এটা প্লাস। আর এটার অ্যাক্রসে যে ভোল্টেজটা থাকে সেটাই হচ্ছে মানে সেটার সাথে গুণ করলে হচ্ছে আমরা পাওয়ারটা পাই। সো এটা হচ্ছে পাওয়ার কনজিউমড ইকুয়ালস টু ভি টাইমস আই। রেজিস্টার বা ক্যাপাসিটরের ক্ষেত্রে সেটা হচ্ছে পাওয়ার কনজিউমড। পাওয়ার কনজিউম যদি এই প্যাসিভ এলিমেন্ট গুলো করে লাইক রেজিস্টার ক্যাপাসিটর, পাওয়ার তো সাপ্লাই করবে একজন, সেটা ইউজুয়ালি হচ্ছে আমাদের সোর্স। তো ধরে নিই যে আমাদের যদি এরকম একটা এসি সোর্স বা হোয়াট এভার একটা ডিসি সোর্স, মনে করেন আমাদের হচ্ছে একটা 5 ভোল্টের ডিসি সোর্স ছিল, তো সেখান থেকে তো একটা কারেন্ট বের হচ্ছে, সোর্স থেকে কারেন্ট বের হয়, তো তখন সোর্স যে পাওয়ার সাপ্লাই করে সেটা হচ্ছে ভি টাইমস আই। সো বেসিক্যালি সোর্সের ভোল্টেজ টাইমস সোর্স থেকে কতখানি কারেন্ট বের হচ্ছে, দ্যাট ইজ পাওয়ার সাপ্লাইড বাই দ্য সোর্স। সোর্স যে পাওয়ারটা সাপ্লাই করে সেটাই হচ্ছে আমার যে প্যাসিভ এলিমেন্টগুলো আছে, সেটা রেজিস্টার হোক বা ক্যাপাসিটর হোক, সেটা কনজিউম করে থাকে। সো আমাদের এই পার্টে আমরা হচ্ছে একটা ক্যাপাসিটরের পাওয়ার কনজাম্পশন নিয়ে আসলে মূলত আলোচনা করব, বিকজ ইফ ইউ ক্যান রিমেম্বার ক্লিয়ারলি যে আমরা ডিলেতে হচ্ছে কিন্তু কি করছিলাম, ক্যাপাসিটর নিয়ে আসছিলাম কোথায়, আমাদের যে ড্রাইভার থাকে, ড্রাইভারের যে আউটপুটটা থাকে যখন এটা অনেকগুলো লোডকে আউটপুট দেয়, তখন সেই ড্রাইভারের হচ্ছে গিয়ে আউটপুটের ক্যাপাসিটেন্সের কি অবস্থা হয় সেটা আমরা বের করছি, বিকজ আউটপুটের ক্যাপাসিটেন্সটাই আইদার চার্জড হবে আর ওই ক্যাপাসিটেন্সটাই আইদার অর ডিসচার্জ হবে, ডিসচার্জ করবে আর কি। সো ওইটার চার্জ করতে কতখানি পাওয়ার আমার লাগতেছে, এটাই হচ্ছে আমার মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়। সো আমাদের হচ্ছে এইখানে পাওয়ার অ্যান্ড এনার্জি নিয়ে কথা বলবো। পাওয়ার আর এনার্জি আসলে সিনোনিমাস টার্মস। পাওয়ারের ফর্মুলা, আরেকটা ফর্মুলা হচ্ছে, মানে যদি ইন আ ফিজিক্স পয়েন্ট অফ ভিউ, এটা হচ্ছে ওয়ার্ক ওভার টাইম। সো ওয়ার্ক ইজ ইকুয়ালস টু পাওয়ার ইনটু টাইম। আর ওয়ার্ক ইজ ইকুইভ্যালেন্ট টু এনার্জি বিকজ ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এনার্জি কনজিউমড। সো আমরা ওয়ার্ক আর এনার্জিকে আসলে আহ, একইভাবে ইউজ করতে পারি। সো আমার এনার্জি ফর্মুলাটা দাঁড়াচ্ছে জাস্ট ই ইকুয়ালস টু পি টাইমস টি। পাওয়ার নিয়ে পড়তে গিয়ে আমরা হচ্ছে দুই রকমের পাওয়ার সম্বন্ধে জানবো। একটা হচ্ছে গিয়ে ডাইনামিক পাওয়ার, আরেকটা হচ্ছে গিয়ে স্ট্যাটিক পাওয়ার। আমি একটু আপনাদেরকে বলে রাখি যে এই দুইটার মানে কি। ডাইনামিক পাওয়ারটা মানে হচ্ছে বেসিকলি এটা কাইন্ড অফ লাইক ইউজফুল পাওয়ার, ঠিক আছে? ইটস ইউজফুল পাওয়ার। আর এগুলো হচ্ছে গিয়ে বেসিক্যালি ওয়েস্ট। অবশ্য এই ডাইনামিক পাওয়ারের মধ্যে একটা পোর্শন আছে যেটা নট ইউজফুল, বাট ওইটা আমরা দেখাচ্ছি, আর বাকিটুকু হচ্ছে আমাদের বেসিক্যালি ওয়েস্ট। সো এটা যদি আইডিয়া থাকে, আচ্ছা আমরা একটা পরে যাই যে স্ট্যাটিক পাওয়ারের যে পার্টগুলো আছে সেগুলো হচ্ছে কেন ওয়েস্ট, কি টাইপের ওয়েস্ট। আপাতত আমরা বুঝলাম যে ডাইনামিক পাওয়ার হচ্ছে ইউজফুল পাওয়ার। আচ্ছা, এখন পাওয়ার এনার্জির আমরা কিছু ফর্মুলা দেখব। পাওয়ারের ফর্মুলা তো আপনাদের আমি বললাম যেটা হচ্ছে ভি টাইমস আই। এটা হচ্ছে সিম্পল। বাট হোয়াট ইফ দ্য ভোল্টেজ অর দ্য কারেন্ট ইজ চেঞ্জিং উইথ রেসপেক্ট টু টাইম, অর্থাৎ জাস্ট ভোল্টেজটা টাইমের ফাংশন, কারেন্টটাও টাইমের ফাংশন, তাহলে পাওয়ারটাও আসলে কনজিকিউটিভ মানে অফকোর্স হচ্ছে আপনার টাইমের ফাংশন হইতে হবে। সো এটা আসলে খুবই সিম্পল একটা এক্সপ্রেশন, এটা আহামরি খুব কিছু না। তো এখানে দেখেন এই এক্সপ্রেশনটা আসলে আমরা আগেই করছি। দেখেন আমি যখন লিখছি যে ই ইকুয়ালস টু পি টাইমস টি, তার মানে হচ্ছে আমি ধরে নিচ্ছি যে দ্য পাওয়ার ইজ কনস্ট্যান্ট উইথ টাইম, তাই আমরা জাস্ট টোটাল টাইম দিয়ে গুণ করে দিছি। হোয়াট ইফ দ্য পাওয়ার ইজ নট কনস্ট্যান্ট, লাইক যেটা ওইখানেই দেখলাম যে পাওয়ার হচ্ছে গিয়ে ভি অফ টি টাইমস আই অফ টি, সো পাওয়ার ইজ অলসো আ ফাংশন অফ টি। তাহলে আমাদের কি করতে হবে, এই পাওয়ারটাকে জাস্ট অন অ্যান অ্যাভারেজ বের না করে এটাকে 0 থেকে টি পর্যন্ত আমাদের ইন্টিগ্রেট করতে হবে, এন্ড ইন্টিগ্রেট করলেই হচ্ছে আমি টোটাল এনার্জিটা পাবো। সেম ডেফিনেশন, জাস্ট a different scenario যেখানে আমার পাওয়ারটা ভ্যারিং ইনস্টেড অফ বিং কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু টাইম। ঠিক আছে? আচ্ছা,
আচ্ছা, তাহলে আমাদের আসলে যদি পাওয়ারটা ভ্যারিং হয়, আমাদের পাওয়ারটা ডাইরেক্টলি বের করার উপায়টা হচ্ছে আমরা এনার্জি রেসপেক্টে হচ্ছে গিয়ে কাজটা করি। অর্থাৎ এনার্জিটা বের করি উইথ রেসপেক্ট টু দ্য পাওয়ারের যে এক্সপ্রেশন আছে সেটা। তারপর হচ্ছে আমরা একটা পাওয়ারের এভারেজ বলতে পারি যে পি এভারেজ ইজ ইকুয়ালস টু টোটাল এনার্জি ওভার দ্য টোটাল টাইম। তার আর হচ্ছে টোটাল এনার্জির ফর্মুলাটা দাঁড়ায় হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু টি পি অফ টি ডিটি। সো আমাদের এক্সপ্রেশনটা এই যে এরকম পাওয়ারের একটা অ্যাভারেজ এক্সপ্রেশন আমরা পেতে পারি। আগে আপনাদের সরি এটা আমার আগে বলা উচিত ছিল। আমরা হচ্ছে যে স্লাইডটা দেখতেছি এটা হচ্ছে আপনার আহ, আমি আপলোড করে দিব। আপলোড করে দিলে আপনারা এটা দেখতে পারবেন। এটা অবশ্য টিএইচএল স্যারের ড্রাইভে আছে, বাট আমি হচ্ছে গিয়ে সবগুলো আমি যে যে স্লাইডগুলো ফলো করছি এখন পর্যন্ত সেগুলো হচ্ছে আপনাদের কি বলে কম্পাইল করে দিয়ে দিব একবারে একটা ড্রাইভ লিংক। আচ্ছা, সো আমাদের এভারেজ পাওয়ার নিয়ে আইডিয়া হলো। এভারেজ পাওয়ার বের করতে গেলে হচ্ছে আমার টোটাল এনার্জিটা বের করতে হবে ইন্টিগ্রেশন করে পাওয়ারের এক্সপ্রেশনটাকে, তারপর টোটাল টাইম দিয়ে ভাগ করে দিলে জাস্ট এভারেজ পাওয়ারটা চলে আসলো। এখন পর্যন্ত কিন্তু আমরা যেটা এই যে এইটা হচ্ছে গিয়ে একটু আগে যেটা দেখাইলাম, যেটা হচ্ছে পাওয়ার দ্যাট ইজ সাপ্লাইড বাই আ ভোল্টেজ সোর্স ইজ জাস্ট দ্য ভ্যালু অফ দ্য ভোল্টেজ সোর্স টাইমস দ্য কারেন্ট দ্যাট ইজ প্রোভাইডেড বাই দ্য সোর্স। সো এটা জাস্ট ভিডিডি টাইমস আইডিটি। সো এখানে একটা মজার জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু ভিডিডিটির সাথে ভিডিডির সাথে কোনো হচ্ছে টি দেয়া নাই। মানে এটা নট ফাংশন অফ টাইম, বিকজ এটা তো আমার হচ্ছে একটা কনস্ট্যান্ট ডিসি। কনস্ট্যান্ট ডিসি মানে তো আসলে এটা টাইমের রেসপেক্টে কনস্ট্যান্ট, তাই এটা টাইমের ফাংশন না। বাট আমার আই ডিডি অফ টি টা ভ্যারিং, বিকজ আমার কোন সার্কিটের সাথে লাগানো আছে ওখানে কি আছে এটা তো আমি জানি না। আমাদের ইউজুয়ালি এটা ভ্যারিং হয় না ইফ দিস ইজ আ রেজিস্টিভ সার্কিট, বাট আপনারা জানেন ক্যাপাসিটিভ সার্কিট হলে আসলে ভ্যারি করে। একটু পরে আমরা দেখতেছি। যেমন দেখেন এখানে আইআর অফ টি যদিও লিখছে, ধরে নিচ্ছে যে এখানে অন্য ডিপেন্ডেন্সি থাকতে পারে। এখানে পাওয়ার অফ আ রেজিস্টার যেটা কনজিউম করে সেটা হচ্ছে গিয়ে এরকম ফর্মুলা দেওয়া হয় ভি স্কোয়ার ওভার আর বা আই স্কোয়ার আর বা জাস্ট ভি টাইমস আই, এটাও হবে। বাট আপনি যদি রেজিস্ট্যান্স দিয়ে করতে চান তাহলে এই দুইটা ফর্মুলা, এগুলো ছোটবেলার জিনিস, এগুলো আপনারা আসলে সবাই জানেন। ক্যাপাসিটরেরটা একটু নতুন, ক্যাপাসিটরেরটা নতুন, বাট এটা মানে খুব কঠিন কিছু না। আপনারা আগেই জানেন যে ক্যাপাসিটরের কারেন্টের ইকুয়েশন ইজ ক্যাপাসিট্যান্স টাইমস দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিট্যান্স ডিভিসি ওভার ডিটি। সো বোঝার চেষ্টা করেন যে এটা যদি একটা ক্যাপাসিটর হয়, এটার অ্যাক্রস ভোল্টেজ যদি এভাবে প্লাস মাইনাস ভিসি হয়, আর এটার মধ্যে দিয়ে যদি একটা কারেন্ট যায় আইসি, ওই আইসির এক্সপ্রেশনটা হবে এটা, যে আইসি ফ্লো করার ফলে ক্যাপাসিটরটার মধ্যে চার্জ স্টোর হবে, যেই পরিমাণ চার্জ স্টোর হচ্ছে চেঞ্জটা হচ্ছে ডিভিসি ওভার ডিটি। আর ক্যাপাসিটেন্স দিয়ে যদি গুণ করে দিই তাহলে হচ্ছে কারেন্ট থ্রু দ্য ক্যাপাসিটর, এটা আমরা পেয়ে যাব। এখন আমি যদি সেম জিনিসটাই যেটা হচ্ছে আপনার এনার্জি অফ আ ক্যাপাসিটর বের করতে চাই, যে একটা ক্যাপাসিটর যখন চার্জ হচ্ছে তখন এটা আসলে কতখানি এনার্জি কনজিউম করতেছে, সেটার একটা এক্সপ্রেশন এখানে দেয়া আছে। এইটা আমরা এখান থেকে না দেখে একটু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে যাই। প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন হচ্ছে এটা। এরকম সার্কিট আসলে আপনাদেরকে আমি আগেই শিখাইছি। এটা একটা খুবই 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 বেসিক ইনভার্টার সার্কিট। আপনাদেরকে আমি হচ্ছে ডিলের ম্যাথে হচ্ছে দেখাইছি যে যেখানে অনেক রকমের কন্ডিশন দেওয়া থাকে, মোবিলিটি দেওয়া থাকে, মোবিলিটির জন্য হচ্ছে উপরে নিচে চেঞ্জ হয়। তারপর পুল আপ পুল ডাউন রেজিস্টরের হচ্ছে রেশিও দিয়ে দিলে সেটা কিভাবে কেএন কেপি সেট করতে হয়, ওটার জন্য হচ্ছে ক্যাপাসিট্যান্স আসে, হোয়াট এভার অনেক কিছু হয়। এই প্রবলেমটার ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে আমার যে আউটপুটের যে ক্যাপাসিট্যান্স, অর্থাৎ ড্রাইভারের যে আউটপুটের ক্যাপাসিট্যান্স সেটা হচ্ছে সিএল, আমার কাছে এটা দেয়া আছে। এখন আমার চিন্তাটা হচ্ছে হোয়াট ইফ আই ওয়ান্ট টু চার্জ দিস সিএল, এটা যদি চার্জ করতে হয় তাহলে এটার মানে কতখানি এনার্জি কনজিউমড হবে। তো এনার্জি ফর্মুলা তো আমরা জানি, এনার্জি ফর্মুলা হচ্ছে আপনার ভি অফ টি আই অফ টি ডিটি, এটা ইন্টিগ্রেট করতে হবে। বিকজ পি ডিটি যদি হয় তাহলে তো ভি অফ টি আই অফ টি ডিটি। এখন ক্যাপাসিটরের যে ভোল্টেজটা, যেটা হচ্ছে এখানে আউটপুট যে এটা মানে আমি তো ভি আউট ইন্টিগ্রেট করতেছি আসলে, আউটপুটটা কিন্তু ক্যাপাসিটরের ভোল্টেজটাই মানে ভিসিটাই, অ্যান্ড ভিসি ইজ অফ কোর্স আ ফাংশন অফ টাইম। তাহলে আমরা এটাকে লিখতে পারি ভিসি অফ টি আর আইটি। আইটি মানে কি ক্যাপাসিটরের মধ্যে যে কারেন্ট আইসি যাচ্ছে সেটাই, বিকজ এই যে এখান থেকে উপরে যে যে কারেন্ট আসবে এটাই তো ক্যাপাসিটরের মধ্যে ঢুকে ক্যাপাসিটরটাকে চার্জ করবে। তাহলে আসলে ওই মূল কারেন্টটাই উপরে থেকে যে কারেন্ট আসতেছে মানে ভিডিডি থেকে, সেটাই তো ক্যাপাসিটরের মধ্যে এসে চার্জ করবে। সো এক মিনিট, হ্যাঁ,
সো আমাদের যে আইসিটা হবে, আমরা ক্যাপাসিটরের কারেন্টের ইকুয়েশন জানি সি ডিভিসি ওভার ডিটি। তাহলে এখানে আমরা বসাই দিতে পারি সি ডিভিসি অফ ওভার ডিটি টাইমস ডিটি। এইখানে ইন্টিগ্রেশনটা ছিল মনে করে দেখেন 0 থেকে টি, মানে টোটাল কতক্ষণ চার্জ করতেছি সেটার উপরে, টোটাল চার্জিং পিরিয়ড। এটা এই টাইমটার ফাইনাল টাইমটা কত এটা নিয়ে আপাতত আমরা চিন্তা করতেছি না যে কতক্ষণ ধরে চার্জ হবে, বাট টাইম ইজ দেয়ার। আচ্ছা, এখন দেখেন এই টাইম আসলে কাটাকাটি চলে যায়। টাইম যদি কাটাকাটি চলে যায় তাহলে আমার ইন্টিগ্রেশনটা কি থাকে দেখেন। আপনার যেহেতু ক্যাপাসিট্যান্স ইজ আ কনস্ট্যান্ট, এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। আমার জাস্ট ভিসি অফ টি ডিভি। নাও এটা ইন্টিগ্রেট হয়, সরি ডিভিসি, এটা ইন্টিগ্রেট হবে উইথ রেসপেক্ট টু দ্য ক্যাপাসিটরের ভোল্টেজ। ঠিক আছে, এখানে ইন্টিগ্রেশনের প্যারামিটারটা হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজ। এখন শুরুতে যখন টাইম 0 ছিল তখন ক্যাপাসিটরের ভোল্টেজটাও কি ছিল 0, বিকজ আমার তো চার্জ হয় নাই। তাই আমি যখন ইন্টিগ্রেশনের লিমিট চেঞ্জ করতেছি এখানে নিচে 0, এখানেও 0। আর যখন ফাইনালি চার্জ হয়ে গেছে অ্যাট আ সার্টেন টাইম টি, তখন আমার ক্যাপাসিটরের ভোল্টেজ কত হবে? আপনার হচ্ছে ভিসি হবে, মানে হোয়াট এভার, সরি ক্যাপাসিটরের ভোল্টেজটা হবে আপনার ভিডি, মানে উপরের যে সোর্সের যে ভোল্টেজটা ছিল সেটাই পুরোটা আমার ক্যাপাসিটরে স্টোর হয়ে গেছে। তাই এট আ সার্টেন টাইম টি, আফটার সার্টেন টাইম টি এটা ভিডিডি হবে, সো আমার লিমিটটা ওইরকম হবে। সো তখন আসলে এটা একটা খুবই সিম্পল ইন্টিগ্রেশন। আমরা জানি যে ইন্টিগ্রেশনের ফর্মুলা কি। এখানে যেটা আছে সেটা জাস্ট কি বলে এটাকে, আচ্ছা আই থিঙ্ক আই মেড আ মিস্টেক হিয়ার, ডিভিডিটি সিডিভিসি ডিটি, ও আচ্ছা, আমি উল্টো জিনিস বের করছি। আচ্ছা, প্যারা নেই। আমি যেটা বের করতেছি সেটা হচ্ছে ক্যাপাসিটরটা চার্জ হইতে কতখানি লাগছে। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমরা জানি যে যেহেতু এটা ভেরিয়েবল, এটার রেসপেক্টে ইন্টিগ্রেট হচ্ছে, আমরা এটাকে 1/2 নিয়ে আসবে, বিকজ এটা পাওয়ার হচ্ছে 1 সি, এবং এটা যেটা ছিল সেটা স্কোয়ার্ড হয়ে যাবে। তারপর আবার লিমিট বসাইতে হবে, লিমিট হচ্ছে ভিডিডি থেকে 0। তাহলে আলটিমেটলি জিনিসটা আসবে হাফ সি ভিডিডি স্কোয়ার। এটা হচ্ছে দ্য এনার্জি দ্যাট ইজ কনজিউমড বাই দ্য ক্যাপাসিটর। ঠিক আছে, এটা হচ্ছে দ্য এনার্জি দ্যাট ইজ বিং কনজিউমড বাই দ্য ক্যাপাসিটর। এটা হচ্ছে হাফ সি ভিডিডি স্কোয়ার। এটা কিন্তু খুবই পরিচিত একটা ইকুয়েশন। আপনাদের যদি একটু ইন্টারমিডিয়েটের নলেজটা রিকল করেন, ক্যাপাসিটরের এনার্জির ইকুয়েশন ফর্মুলা ছিল হাফ সিভি স্কোয়ার। আপনাদের এক্স্যাক্টলি ওই জিনিসটাই আসছে, এটা ফিজিক্সে ছিল আর কি। এখন এখন আমরা দেখলাম যে ক্যাপাসিটরটা চার্জ হলে ওর মধ্যে কতখানি এনার্জি স্টোরড হয়েছে। এই এনার্জিটা আসছে কোথা থেকে? সোর্স থেকে। অলওয়েজ মনে রাখবেন ক্যাপাসিটর কিন্তু একটা প্যাসিভ এলিমেন্ট, অর্থাৎ এটা হচ্ছে এনার্জি খাচ্ছে। যদি এনার্জি কারোর কাছ থেকে খায়, এনার্জি তো কাউকে, মানে কেউ দিচ্ছে, সেটা দিচ্ছে হচ্ছে এই যে সোর্স, এই যে ভিডিডি, এই ভিডিডি হচ্ছে সোর্সটা দিচ্ছে। অ্যান্ড আমি আগেও বলছি সোর্স কি পরিমাণ এনার্জি দিবে। সোর্স এনার্জি দিবে হচ্ছে সোর্সের ভোল্টেজ টাইমস হোয়াট এভার কারেন্ট দ্যাট ইজ ফ্লোয়িং থ্রু দ্য সোর্স। এখন আমি যদি বলি যে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যে কারেন্টটা গেছে, এই যে যদি লক্ষ্য করি ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যে কারেন্টটা গেছে সেটাকে আমরা তো বলছি হচ্ছে আইসি, অর্থাৎ এই কারেন্টটাকে আমরা বলতেছি হচ্ছে আইসি। এই যে আইসিটা আসতেছে, এটা আসতেছে তো উপরে থেকেই, এখান থেকে এসেই তো এখানে গেছে। আমি ধরে নিচ্ছি আর কি আমার এনমসটা অফ, অর্থাৎ আমার ইনপুট হচ্ছে মনে করেন 0, এই জন্য এটা হচ্ছে নাই, অ্যান্ড সব উপরে থেকে আর কি চার্জিং হচ্ছে। তো ইন দ্যাট কেস আমার সোর্স থেকেই তো আসলে আইসিটা আসতেছে, সো আইসির সোর্সের কারেন্ট আসলে আইসি, অ্যান্ড আইসি ইজ বিং ডিফাইন্ড বাই দ্য ক্যাপাসিটর, অ্যান্ড আইসির এক্সপ্রেশন এখানেও সেম থাকবে। আইসির এক্সপ্রেশনটা এখানেও আপনার সি ডিভি সি ওভার ডিটি হবে। তো এখন আমি যদি চিন্তা করি যে হোয়াট ইজ দ্য পাওয়ার দ্যাট ইজ বিং সাপ্লাইড বাই দ্য সোর্স, ঠিক আছে, আমি যদি সোর্স কতখানি পাওয়ার দিচ্ছে সেটা চিন্তা করি, সেটার ফর্মুলা দাঁড়াবে হচ্ছে এটা। দেখেন এটা সিম্পলি কারেন্ট টাইমস ভোল্টেজ অফ দ্য সোর্স, এটাই। আর কারেন্টের এক্সপ্রেশনটা কি, এই যে মাত্র যেটা বললাম, সিএল ডিভি ডিটি। আর এটা তো কনস্ট্যান্ট, দেখেন এখানে সিএল কনস্ট্যান্ট, ভিডিডি কনস্ট্যান্ট, এই দুইটা কনস্ট্যান্টকে আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসছি। আমার ডিটি কাটা চলে গেছে, ডিটি যদি কাটা চলে যায় আমার শুধু ডিভি আছে। আগের এক্সপ্রেশনটার সাথে এটার পার্থক্য হচ্ছে আগের এক্সপ্রেশনে আমি ইন্টিগ্রেট করছি কিন্তু উইথ রেসপেক্ট টু ভিসি, এটা কিন্তু কনস্ট্যান্ট ছিল না, এটা কিন্তু ফাংশন অফ টাইম ছিল, অ্যান্ড ইন দি এন্ড হচ্ছে ইন্টিগ্রেশন ওর রেসপেক্টেই হয়েছে। ওই জন্য ওকে ভেরিয়েবল ধরে আমার ইন্টিগ্রেট করতে হয়েছে, পরে আমার লিমিটটা বসাই দিতে হয়েছে। এটার ক্ষেত্রে এটা যেহেতু
ভ্যারিয়েবল না, এটা যেহেতু কনস্ট্যান্ট একটা টার্ম, এটা কনস্ট্যান্ট টার্ম বাইরে চলে আসছে, জাস্ট ডিভি আছে। সিম্পল ইন্টিগ্রেশন আসলে ভি চলে আসবে, লিমিট বসায় দিলে ভিডিডি আসবে, গুণ করে দিলে সিএল ভিডিডি স্কোয়ার। এখন মজার জিনিস হচ্ছে আপনাদের আসলে ইন্টিগ্রেশনটা পারার দরকার নাই, যদিও এটা খুবই সিম্পল, বাট এটা পারার দরকার নাই। আপনারা যেটা বুঝলেন সেটা হচ্ছে সোর্স ইজ সাপ্লাইং সিএল ভিডিডি স্কোয়ার, এতটুকু আমি বুঝছি যে সোর্স সিএল ভিডিডি স্কোয়ার পরিমাণ এনার্জি আমাকে দিচ্ছে, এই যে ই ভিডিডি লেখা আছে। বাট ওই যে এনার্জিটা আসতেছে সেটার শুধু হাফ সিএল ভিডিডি স্কোয়ার কনজিউম করতেছে আমার ক্যাপাসিটার। দেখেই বোঝা যাচ্ছে যে হাফ পরিমাণ কনজিউমড হচ্ছে। তাহলে দ্য কোয়েশ্চেন ইজ যে রেস্ট অফ দ্য হাফ কোথায়? এটার অ্যান্সার হচ্ছে হাফ অফ দ্য এনার্জি ফ্রম দ্য ভিডিডি ডিসিপেটেড ইন দ্য পিমস, বিকজ কারেন্টটা পাস করতেছে তো পিমস আর ক্যাপাসিটার দিয়ে। সো ক্যাপাসিটার যদি হাফ সিএল ভিডিডি স্কোয়ার নেয়, তাহলে রেস্ট অফ ইট ইজ বিং কনজিউমড বাই দ্য পিমস। কারণ হচ্ছে ট্রানজিস্টরটা হিট আপ হয়, ওই হিটে হচ্ছে কনভার্ট হয়ে যায় দ্য রেস্ট অফ দ্য এনার্জি। আচ্ছা, এটা আশা করি আপনারা বুঝছেন যেখানে মানে এনার্জিটা কয়ে যাচ্ছে। সো আমি দেখতে পাচ্ছি যে ওভারঅল এই পার্টের আন্ডারস্ট্যান্ডিংটা হলো আমার সোর্স অলওয়েজ সাপ্লাই করে হচ্ছে সিএল ভিডিডি স্কোয়ার্ড, অ্যান্ড আমার ক্যাপাসিটর অলওয়েজ কনজিউম করে হাফ সিএল ভিডিডি স্কোয়ার, এবং রেস্ট অফ দ্য হাফ সিএল ভিডিডি স্কোয়ার ইজ কনজিউম বাই দ্য পিমস অর দ্য পুল আপ নেটওয়ার্ক, উপরে যেটা থাকে সেটা। এটা হচ্ছে গিয়ে আমাদের আন্ডারস্ট্যান্ডিং সোফার। এরপর হচ্ছে আমাদের কিছু জিনিস আছে, সেটা হচ্ছে সুইচিং ওয়েভফর্মস। এইটার কিছুই না, এটা হচ্ছে যে ধরেন আমি যে আপনাদেরকে বললাম যে এই জায়গাটায় বললাম যে এখানে ইনভার্টার আছে, ইনভার্টার হচ্ছে গিয়ে অন অফ হচ্ছে। ইনভার্টার যদি হচ্ছে গিয়ে ধরেন ইনভার্টারের হচ্ছে আমার ইনপুটটা হচ্ছে হাই, ওয়ান ইনপুট আছে, যদি ওয়ান ইনপুট থাকে তাহলে অফকোর্স আমার পিমসটা অফ, এটা তো কমন সেন্স। যদি ওয়ান ইনপুট থাকে তাহলে আমার এটা অফ, কিন্তু আমার এনমোসটা অন। যদি এনমোসটা অন থাকে তাহলে তো আসলে আমার চার্জিং এর কোনো চিন্তা নাই, তখন বরঞ্চ হচ্ছে এই যে ডিসচার্জ হবে, যেটা আমরা হচ্ছে যখন ডিলে পড়ছি এইটা দিয়ে হচ্ছে আমরা ফল টাইম এগুলো বের করছি। এখন হোয়াট ইফ এটা ওয়ান থেকে জিরো হয়ে গেল? যখন ওয়ান থেকে জিরো হয়ে গেল মানে ইনপুটটা যখন জিরো হয়ে গেল, তখনই কিন্তু আমার কি বলে এটাকে এনমসটা অ্যাক্টিভ না হয়ে পিমস অ্যাক্টিভ হবে, তখন এটা অফ কিন্তু এটা অন, তখন হচ্ছে আমার চার্জিং শুরু হবে। সো আমাদের চার্জিং হচ্ছে কিন্তু মূলত এই টাইমটায়। এগেইন আপনাদেরকে যখন আমি ডিলে পড়াইছি আপনাদের কিন্তু আমি বলছি যে এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াসলি রাইজ বা ফল করে না। অর্থাৎ শুরুতে যদি এরকম থাকে এই জিরো রিচ করতে করতে এখানে একটা টাইম অফ রাইজ, টাইম অফ ফল এরকম আছে। সো নাও ট্রাই টু রিকল, আপনাদেরকে আমি বলছি শুরুতে একটা জিনিস, সেটা হচ্ছে পাওয়ার দুই টাইপের আছে। এই যে পাওয়ারের একটা পার্ট হচ্ছে ডাইনামিক পাওয়ার, দ্যাট ইজ বেসিক্যালি দ্য ইউজফুল পাওয়ার, আর একটা হচ্ছে স্ট্যাটিক পাওয়ার যেটা হচ্ছে ওয়েস্ট। ডাইনামিক পাওয়ারটা ধরেন ইনভার্টারের এক্সাম্পলটাই এই পোর্শন অফ দ্য টাইম আমার পাওয়ার আসলে কাজে লাগতেছে। তো এই পোর্শন অফ দ্য টাইম যখন আমার পাওয়ার কতখানি পাওয়ার কনজিউমড হচ্ছে সেটা হচ্ছে আমার ডাইনামিক পাওয়ার। আর স্ট্যাটিক পাওয়ারে আমি পরে যাচ্ছি। কিন্তু ডাইনামিক পাওয়ারে আবার দেখেন, এটা যদি 1 হয়, এটা যখন 0 হচ্ছে, তার মধ্যে একটা টাইম ল্যাগ আছে, রাইট? আমি যদি অন্য কালিতে দেখাই, এই যে বেসিক্যালি এতখানি একটা টাইম ল্যাগ আছে। এতখানি টাইম কিন্তু আমার মানে চিন্তা করে দেখেন এই জায়গাটায় এনমস পিমস আসলে দুইটাই অন থাকবে। কারণ হচ্ছে পুরাপুরি 1 ও না, পুরাপুরি 0 ও না। এনমস পিমস দুইটাই অন থাকবে, অনেক পরিমাণে কারেন্ট ফ্লো করবে। সো এই পোরশনটাই আসলে আপনার এনমস পিমস দুইটাই অন থাকাতে বেশ পরিমাণে হচ্ছে পাওয়ার কনজিউমড হয়। এই পার্টটাকে আমরা বলি হচ্ছে আপনার আ দেখাই এখানে। এই যে এটা হচ্ছে যে আমাদের যে টোটাল পাওয়ার কনজাম্পশনটা হচ্ছে আমাদের সুইচিং পাওয়ার। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে টোটাল পাওয়ার কনজাম্পশনটা হচ্ছে সুইচিং পাওয়ার, অর্থাৎ আপনার আহ, বেসিক্যালি যখন হচ্ছে এই পোর্শনটায় কাজ করতেছে সুইচড হওয়ার পরে, তো এখানে যে পাওয়ার কনজাম্পশনটা হয় সেটাকে আমরা বলি সুইচিং পাওয়ার। আর এই জায়গাটায় যে গ্রিন এই পোর্শনটায় সেটা হচ্ছে এনমস পিমস দুইটাই আসলে শর্ট সার্কিট হয়ে থাকে, এন্ড ওইখানে যে পাওয়ার কনজাম্পশনটা হয় সেটা হচ্ছে শর্ট সার্কিট পাওয়ার। ঠিক আছে? তো আপনাদের
ভালো জিনিসটা হচ্ছে শর্ট সার্কিট পাওয়ার যে আসলে ক্যালকুলেট করতে হবে তা না। এখানে দেখেন গ্রাফ আছে অনেকগুলা। আমরা খেয়াল করি যে ধরেন ইউ হ্যাভ এন ইনভার্টার। এই যে এখানে একটা ইনভার্টার আছে। এই ইনভার্টারের রেসপেক্টে আমার যদি ইনপুট এরকম হয়, আমার আউটপুট গুলো কিরকম হবে? আউটপুটটা হচ্ছে এরকম হবে। হুইচ ইজ ভেরি, ভেরি অবভিয়াস। মানে ইনপুট যদি হাই থাকে আমার আউটপুট হচ্ছে গিয়ে লো। ইনপুটটা যখন লো হয়ে গেছে তখন আমার আউটপুটটা হচ্ছে হাই। অ্যান্ড ইনপুটটা এভাবে চেঞ্জ হয়েছে, আউটপুটটাও এভাবে, সরি, ইনপুটে হচ্ছে এভাবে প্রথমে ফল করছে, পরে রাইজ করছে, আউটপুটে হচ্ছে এভাবে রাইজ করছে, পরে ফল করছে। সবকিছু ঠিক আছে। এখন দেখেন ইনভার্টারটা অন হবে কখন? অর্থাৎ ইনভার্টারের যে ক্যাপাসিটরটা চার্জ হবে কখন? আমরা ক্যাপাসিটরটা খেয়াল করি, এই যে এটা খেয়াল করি আপনাদের। আম, আচ্ছা, উইথ রেসপেক্ট টু পিমস চিন্তা করি। আমার যখন পাওয়ারটা, সরি, আমার যখন ইনপুটটা লো অর্থাৎ এই জায়গাটায়, তখন অফকোর্স আমার পিমসটা কাজ করবে আর এনমসটা অফ। তো খেয়াল করে দেখেন যখন পাওয়ারটা লো, সরি ইনপুটটা লো, তখন দেখেন আমার পিমসটা ঠিকই পাওয়ার কনজিউম করতেছে। বাট যখন আবার হচ্ছে এখানে হাই হচ্ছে, ইনপুটটা 0 থেকে হাই হচ্ছে এই জায়গাটায়, এই ট্রানজিশনে এখানে একটা শর্ট সার্কিট পাওয়ার কনজিউমড হয়। অর্থাৎ তখন এনমস পিমস দুইটাই অন থাকে এন্ড একটা সার্টেন অ্যামাউন্ট অফ পাওয়ার আসলে কনজিউমড হয়। এটা আমরা হচ্ছে কারেন্টের রেসপেক্টে দেখতেছি আর কি। এগেন সেম জিনিসটা আবার এই এই টাইমটাতে এখানেও একটা বাম্প দেখা যায়। তো আমাদের আসলে গ্রাফটা এত বুঝার এখানে আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ নেসেসারি, সো আই এম নট গোয়িং টু গো ইনটু ডিটেইলস বিকজ আপনাদের কোয়েশ্চেনগুলোতে এই ভ্যালুগুলো ডিরেক্টলি দেয়া থাকবে। ঠিক আছে? সো এইটাতে আপনাদের মানে ফোকাস করে অনেক বেশি মানে আমি টাইম ওয়েস্ট করতে যাব না। আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে মূলত যে ভ্যালুগুলো থাকবে এই ভ্যালুগুলো দিয়ে কেমনে হচ্ছে ক্যালকুলেশন করা যায় সেটা দেখব। বাট গ্রাফ থেকেও ফিগার আউট করা যায় আরকি। বাকিটা আপনারা আশা করি দেখলেই বুঝবেন। এখন যেটা আমি বলতেছিলাম যে আগের যখন আমরা অঙ্কটা করছি যে পাওয়ার কনজিউমড কতখানি হচ্ছে, আমরা তো পাওয়ার বের করি নাই, আমরা তো মূলত বের করছি ধরেন যে এনার্জি দ্যাট ইজ প্রোভাইডেড বাই দ্য সোর্স, সে ইভিডিটি। এটা আমাদের আসছিল যে সি ভিডিডি স্কোয়ার্ড, এটা আমাদের আসছে অফকোর্স। এখন আমাদের যদি পাওয়ার বের করতে হয়, পাওয়ারের ফর্মুলা কি? এনার্জি ওভার টাইম। তো আমাদের যেই এনার্জিটা আসছে অর্থাৎ সি ভিডিডি স্কোয়ার, এটাকে টাইম দিয়ে ভাগ করে দিলেই হলো। এখন টাইম বলতে কতখানি টাইম ইউজ করতেছি এটা হচ্ছে একটা ব্যাপার। আমাদের যখনই এরকমের সার্কিট ইউজ হবে আমরা আসলে এক ধরনের সিগন্যাল ইউজ করি এবং এটা একটা পিরিয়ডিক সিগন্যাল হয়। এটা পিরিয়ডিক সিগন্যাল বললে অনেকে ক্লক ভাববেন, এটা অবশ্যই এটা ক্লকের মতনই, বাট এটা সিস্টেমের ক্লক না। এটা একটু কনফিউজিং একটা টার্ম। এটা হচ্ছে গিয়ে জিনিসটা এরকম চিন্তা করবেন যে আপনার কাছে একটা চিপ আছে, একটা লাইক হোল চিপ, একটা প্রসেস, ইন্টেলের একটা প্রসেসর। এখন এইটার একটা ফ্রিকোয়েন্সি আছে, ঠিক আছে, ওয়ার্কিং ফ্রিকোয়েন্সি আছে, অ্যান্ড আমার সিকোয়েন্সিয়াল এলিমেন্টগুলো হচ্ছে ওই ফ্রিকোয়েন্সিতে কাজ করে বা ওই ক্লক টাইম পিরিয়ডে কাজ করে। আমার ইনভার্টারটা মনে করেন ইনভার্টার হতে পারে ধরেন লজিক গেটের ইনভার্টার থাকতে পারে বা কিছু থাকে মেমোরি এলিমেন্টের ইনভার্টার থাকতে পারে। এগুলো নট নেসেসারিলি আপনার হচ্ছে গিয়ে সেম ফ্রিকোয়েন্সি অ্যাজ দ্য এন্টায়ার সার্কিট একসাথে মানে একই ফ্রিকোয়েন্সিতে কাজ করতেছে। এটা সেম ফ্রিকোয়েন্সিতে কাজ নাও করতে পারে। তখন হচ্ছে আমরা ওইটার জন্য আরেকটা মানে কোয়ান্টিটি ইন্ট্রোডিউস করব। আপাতত আমরা বুঝি যে এইখানে কি বলে, আমরা যে ইনভার্টার নিয়ে চিন্তা করতেছি সেটার হচ্ছে একটা এরকম ফ্রিকোয়েন্সি আছে। এখন ফ্রিকোয়েন্সি কেমনে বুঝি? ফ্রিকোয়েন্সি হচ্ছে টাইম পিরিয়ডের উল্টা। এই যে 0 থেকে টি এটা কি? একটা টাইম পিরিয়ড। আবার এটা হচ্ছে একটা টাইম পিরিয়ড। সো আমরা যদি টাইম পিরিয়ড জানি, টাইম পিরিয়ড থেকে আমরা ফ্রিকোয়েন্সি বের করতে পারবো। কেমনে? টাইম পিরিয়ড ইজ 1 ওভার ফ্রিকোয়েন্সি। এখন বলতে পারেন যে এই যে আমি এসডব্লিউ কেন লিখছি? এসডব্লিউ মানে হচ্ছে সুইচিং। আপনার তো একবার সুইচটা অন আর একবার সুইচটা অফ। চিন্তা করে দেখেন ইন রেসপেক্ট টু উইথ রেসপেক্ট টু ইনভার্টার, এইখানে হচ্ছে আমার সুইচটা অ্যাকচুয়ালি অন, এখানে আমার সুইচটা অ্যাকচুয়ালি অফ। তো এই সুইচ যে অন অফ হচ্ছে এটার জন্য হচ্ছে আমরা টাইম পিরিয়ডটাকে 1 ওভার দ্য সুইচিং ফ্রিকোয়েন্সি বলতেছি যে কখন অন হচ্ছে অ্যান্ড কখন অফ হচ্ছে। অ্যান্ড অফকোর্স আমার ক্যাপাসিটর তো চার্জ হবে এই জায়গায়। এই জায়গায় তো আসলে ক্যাপাসিটর চার্জ হবে না। তো এতটুকু আমরা বুঝলাম। তো
ক্যাপাসিটর যদি এতটুকু জায়গায় চার্জ হয়, আপনাদের মনে হতে পারে যে তাহলে আমরা এই টাইমটা জুড়ে হচ্ছে গিয়ে কেন পাওয়ারটা ক্যালকুলেট করতেছি না? বাট পাওয়ারটা আমরা হচ্ছে গিয়ে ফর ইচ টাইম পিরিয়ড, যেহেতু ওইটা হচ্ছে গিয়ে একটা কনস্ট্যান্ট ফিগার ফর আওয়ার সার্কিট, টাইম পিরিয়ড ইজ এ কনস্ট্যান্ট। সো ওই টাইম পিরিয়ড ধরে আমরা ক্যালকুলেশন করব। নট জাস্ট দ্য অন টাইম, বাট অন আর অফ যতক্ষণ আছে পুরো টাইম জুড়ে আরকি। মূলত ফ্রিকোয়েন্সি দিয়ে হচ্ছে আমরা কাজ করব। তো আমার যদি এনার্জির ফর্মুলা হয় সি ভিডিডি স্কোয়ার, পাওয়ার হবে সি ভিডিডি স্কোয়ার ওভার টি, আর 1/t ইজ জাস্ট ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের যে পাওয়ার অফ সুইচিং ইজ জাস্ট ফ্রিকোয়েন্সি অফ সুইচিং টাইমস সি টাইমস ভিডিডি স্কোয়ার। এই যে ফর্মুলা যেটা এখানে আসছে সেটাই। সো ওইটা আর কি সেম ইন্টিগ্রেশন করে এখানে আসছে। এটা এভাবে ডিরেক্টলি আপনারা এনার্জি বাই টাইম করেও আপনার পাওয়ারটা বের করতে পারবেন। এটা যদি এখন আপনাদের কাছে অনেক কঠিন লাগে, আমি আসলে ধাপে ধাপে পড়ে দেখাই দিব। পরবর্তীতে এটা আসলে ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা দেখলাম যে এরকম সুইচিং এর একটা ক্লক সিগন্যাল থাকবে। তো এটার জন্য আমাদের ইনভার্টার হচ্ছে কিছুক্ষণ অন থাকবে, কিছুক্ষণ অফ থাকবে। অ্যান্ড ওভারঅল টাইম পিরিয়ডে আমার কতখানি পাওয়ার কনজিউমড হচ্ছে সেটার ফর্মুলা হচ্ছে এটা। সো আপনারা যদি কেউ নোট করতে থাকেন, এই জায়গায় এটা নোট করে রাখেন যে আমাদের সুইচিং পাওয়ারের ফর্মুলা ইজ এফ অফ সুইচিং টাইমস সি টাইমস ভিডিডি স্কোয়ার্ড। এখন আসতেছি অ্যাক্টিভিটি ফ্যাক্টর। অ্যাক্টিভিটি ফ্যাক্টর হচ্ছে একটু আগে আমি যেটা বললাম যে আমাদের যেই আম, কি বলে এটাকে, কয়েক টাইপের সার্কিট থাকে। মনে করেন একটা চিপের মধ্যেই কিছু সার্কিট আছে যে হচ্ছে গিয়ে আহ, পুরা যে ক্লক, সেই ক্লকের 50% অফ দ্য টাইম অন আছে। অর্থাৎ ক্লকের টাইম পিরিয়ড যদি হয় হচ্ছে গিয়ে 10 ন্যানোসেকেন্ড, তাহলে ও আসলে 5 ন্যানোসেকেন্ড অন থাকে, বা 5 ন্যানোসেকেন্ড হচ্ছে গিয়ে ওর টাইম পিরিয়ড। তাহলে আমার ফ্রিকোয়েন্সি আসলে কি, মানে ওইটার সাথে তো ম্যাচ করে না, আমার অরিজিনাল ক্লকের সাথে ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করে নাই। সো আমাদের যেই সুইচিং ফ্রিকোয়েন্সি হবে, সুইচিং ফ্রিকোয়েন্সিটা মানে সরি হচ্ছে গিয়ে আলফা টাইমস দ্য অরিজিনাল ক্লক ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? এই আলফাটা হচ্ছে গিয়ে আমার অ্যাক্টিভিটি ফ্যাক্টর। সো আলফা আসলে দাঁড়াচ্ছে সুইচিং ফ্রিকোয়েন্সি ওভার এফ অফ দ্য এন্টায়ার ক্লক। এটা মূলত মিন করে যে হচ্ছে এন্টায়ার ক্লকের মধ্যে কতবার এই যে মানে কত পার্সেন্ট এই জিনিসটা ইউজ হচ্ছে। এটা ইন এ সেন্স হচ্ছে প্রবাবিলিটির মতন কাজ করে, যে আমার টোটাল ক্লক যদি এতক্ষণ থাকে এর মধ্যে কতবার কাজ করতেছে। আমরা হচ্ছে আরো ম্যাথ করব, ম্যাথ করতে যাই জিনিসটা হোপফুলি আর একটু ক্লিয়ার হয়ে যাবে, বিকজ তখন হচ্ছে আপনাদের কাছে একটা সিনারিও দেওয়া থাকবে, আর ম্যাথগুলো আমরা সলভ করব। আচ্ছা, যদি এমন হয় যে হচ্ছে আমাদের যেই ক্লক আছে সেটাই হচ্ছে আমার সুইচিং সিগন্যালের সাথে হচ্ছে গিয়ে সেম, একদম সেম টু সেম, তাহলে আমার আলফাটা জাস্ট 1। এখন এমন যদি হয় ইফ দ্য সিগন্যাল সুইচেস ওয়ান্স পার সাইকেল, তাহলে আলফা হাফ। এর মানে হচ্ছে গিয়ে ধরেন আমার যে ক্লক হচ্ছে গিয়ে এরকম, এটা হচ্ছে আমার সিস্টেমের ক্লক। ঠিক আছে? সিস্টেম ক্লক। অ্যান্ড এই অবস্থায় এই অবস্থায় যদি আমার এমন হয় যে ধরেন আহ, এরকম হয়েছে যে ওর পুরা একটা সাইকেল চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ওর জিনিসটা এরকম, অর্থাৎ ফ্রিকোয়েন্সি জাস্ট হাফ। এটা হচ্ছে আমার যেই সুইচিং সিগন্যাল, এটা হচ্ছে আমার সুইচিং সিগন্যাল। সিগন্যাল বানান কেউ না, হ্যাঁ সুইচিং সিগন্যাল। সো আমার যদি ক্লকের ফ্রিকোয়েন্সির চাইতে সুইচিং সিগন্যালটা যতক্ষণ ক্লক ছিল, সিস্টেম ক্লক ছিল, তার মধ্যে আমার সুইচিং সিগন্যালটা জাস্ট একবার চেঞ্জ হয়েছে। ঠিক আছে? তার মানে হচ্ছে ইট চেঞ্জেস ওয়ান্স পার সাইকেল। তার মানে এটা ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে এটার অর্ধেক। ফ্রিকোয়েন্সি অর্ধেক হলে এটা জাস্ট হচ্ছে গিয়ে 1/2, ইটস 2 টাইমস দ্য ফ্রিকোয়েন্সি। সো আমার আলফা আসছে গিয়ে হাফ। সো আপনাদের প্রশ্নটা এভাবে থাকবে যে আপনাদের হচ্ছে ক্লক সিগন্যাল দিয়ে দিবে, আলফা দিয়ে দিবে, আপনার হচ্ছে সুইচিং ফ্রিকোয়েন্সি বের করতে হবে। বিকজ আমাদের যখন ম্যাথ করতে হয়, এই যে ফর্মুলাটা এটা হচ্ছে গিয়ে দেখেন আলফা দেয়া আছে, বাট যদি আলফা দেয়া না থাকে এটা কিন্তু সুইচিং ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? এটা সবসময় সুইচিং ফ্রিকোয়েন্সি। যদি সুইচিং ফ্রিকোয়েন্সি না থাকে, তাহলে আমরা তো যেহেতু জানি যে এফ এস ডাব্লিউ ইকুয়ালস টু আলফা এফ, আমরা এখানে আলফা সি ভিডিডি স্কোয়ার টাইমস
ফ্রিকোয়েন্সি অফ দ্য এন্টায়ার ক্লক, এভাবে ইউজ করব। সো ফ্রিকোয়েন্সি কিন্তু দুইটা আছে, এটাকে কনফিউজ করে ফেলা যাবে না। আমার যদি ক্লক থাকে আমি অবশ্যই আলফা ইউজ করব, আমার যদি ডিরেক্টলি সুইচিং ফ্রিকোয়েন্সি থাকে তাহলে তো আমার আলফা ইউজ করার কোনো প্রয়োজন নাই। হোপফুলি এটা আপনাদের কাছে আপাতত ক্লিয়ার, বাকি জিনিসটা আসলে ম্যাথ করতে গেলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে শর্ট সার্কিট কারেন্ট আছে, শর্ট সার্কিট কারেন্ট আসলে আমাদের প্রশ্নের মধ্যে দেয়াই থাকবে। আচ্ছা, এখানে বলা আছে যে when a transistor switch both NMOS and PMOS হচ্ছে অন হয়ে যায়, যে এই ট্রানজিশনাল পিরিয়ডটায় কোনো একটা যে অন বা অফ তা না, আসলে বোথ অন বা অফ হয়, তখন হচ্ছে আমরা একটা শর্ট সার্কিট কারেন্ট পাই। আর এটা হচ্ছে 10% অফ দ্য ডাইনামিক পাওয়ার, বিকজ আমরা বলছি আগেই যে আমাদের ডাইনামিক পাওয়ারটা হচ্ছে গিয়ে ইউজফুল পাওয়ার, অ্যান্ড এই ডাইনামিক পাওয়ারটা হচ্ছে দ্য সামেশন অফ সুইচিং, পি অফ সুইচিং প্লাস পি অফ শর্ট সার্কিট। সো আপনাদের এই ডেফিনেশনগুলো জানতে হবে যে ডাইনামিক পাওয়ার মানে কি, সুইচিং পাওয়ার প্লাস শর্ট সার্কিট পাওয়ার। কোনো ম্যাথে যদি আপনাদেরকে বলে টোটাল ডাইনামিক পাওয়ার কত, তাহলে কিন্তু দুইটার যোগফল দেখাতে হবে, একটা বের করলেও হবে না। এই পার্টগুলো প্লিজ খেয়াল রাখবেন। অঙ্কগুলো খুবই সোজা, প্রশ্ন হচ্ছে আপনাদের অনেক বড় প্রশ্ন থাকতে পারে, কোয়ান্টিটি গুলা জাস্ট ফিগার আউট করে দিন শেষে এই সিম্পল যোগ বিয়োগের ফর্মুলা দিতে হবে যে পাওয়ার অফ সুইচিং ইজ, সরি, ডাইনামিক পাওয়ার ইজ, সুইচ করতে কতখানি পাওয়ার লাগতেছে প্লাস শর্ট সার্কিট পাওয়ার, যেটা ডিরেক্টলি প্রশ্নে দেওয়া থাকবে। আনলেস মানে এটা যদি না দেওয়া থাকে তাহলে উইল জেনারেলি ইগনোর। আচ্ছা, সো টোটাল পাওয়ার ইজ ডাইনামিক পাওয়ার, যেটা আমি বললাম, যেটা হচ্ছে আমার ইউজফুল পাওয়ার, এটা হচ্ছে ইউজফুল, প্লাস স্ট্যাটিক পাওয়ার, যেটা হচ্ছে আমার ওয়েস্ট। আর ডাইনামিক পাওয়ার তো আমি বললামই, যেটা হচ্ছে আমার সুইচিং পাওয়ার প্লাস শর্ট সার্কিট পাওয়ার, এটা মোটামুটি আমার ইউজফুল পাওয়ার। আর শর্ট সার্কিট পাওয়ারটা হচ্ছে এই যে ওয়েস্ট গুলা। এখন দেখেন শর্ট সার্কিট পাওয়ারটা ডিফাইন করা আছে হচ্ছে ভি টাইমস আই দিয়ে, যেখানে অনেকগুলা টাইপের আই বলা আছে। এখন এটা কেন হয়, আমরা একটু মসফেটের ফিগারটা দেখি। এটা হচ্ছে খুব আপনাদের ডিটেলস জানতে হবে এমন না। দেখেন, আহ, এটা তো আমার সোর্স, এটা হচ্ছে ড্রেন। তাহলে একটা আছে হচ্ছে আই সাব থ্রেশহোল্ড। আই সাব থ্রেশহোল্ড মানে হচ্ছে, ধরেন আপনার হচ্ছে ভিজি যদি থ্রেশহোল্ডের থেকে কম হয়, তাহলে মসফেট কিন্তু অন হওয়া উচিত না। মসফেট যদি অন না হয় তাহলে সোর্স টু ড্রেন কোনো কারেন্ট কন্ডাকশন হবে না। বাট আমাদের রিসেন্ট টেকনোলজি এত 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 ছোট হয়ে গেছে যে থ্রেশহোল্ড ভোল্টেজও আসলে অনেক 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 কমে গেছে। তো গেটের সামান্য ভোল্টেজ অনেক সময় হচ্ছে থ্রেশহোল্ডের থেকে কম হলেও আমার সোর্স টু ড্রেন একটা কারেন্ট কন্ডাকশন হয়, যেটা আমরা অনেক সময় কন্ট্রোল করতে পারি না, বিকজ অফ হাউ শর্ট দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সোর্স অ্যান্ড ড্রেন হ্যাজ বিকাম। এই কারেন্টটাকে বলি আমরা সাব থ্রেশহোল্ড কারেন্ট। সাব বলতে বোঝাচ্ছে সাব থ্রেশহোল্ড, আর এটাকে আমরা বলতেছি সাব থ্রেশহোল্ড কারেন্ট। ঠিক আছে? সো সাব থ্রেশহোল্ড কারেন্টকে দিয়ে যদি আবার, যেহেতু ভিডিডির সাথে সবকিছু ভিডিডির সাথে গুণ, ভিডিডির সাথে গুণ করে দিই, তাহলে আমরা বেসিক্যালি সাব থ্রেশহোল্ড পাওয়ার পেয়ে যাব। তারপর আছে হচ্ছে আই গেট। গেটের মধ্যে দিয়ে তো কারেন্ট ঢোকার কথা না, কিন্তু এগেইন গেটকে আমরা এত ছোট করে ফেলছি, এত চিকন করে ফেলছি যে এর মধ্যে দিয়ে কিছু কারেন্ট আসলে লিক করে বের হয়ে যায়। তাহলে ওটা যদি গেট কারেন্ট হয়, তাহলে আমরা ওটার জন্য গেট লিকেজ পাওয়ার একটা পাবো। তারপর থাকে জাংশন ক্যাপাসিট্যান্স, জাংশন পাওয়ার। জাংশন পাওয়ারের জন্য আসে হচ্ছে জাংশন কারেন্ট থেকে। জাংশনটা হচ্ছে গিয়ে এই যে দেখেন, সোর্স একটা জাংশন, ড্রেন একটা জাংশন। আমরা জানি যে সোর্স থেকে ড্রেনে কারেন্ট কন্ডাকশন করে থ্রু দ্য চ্যানেল, কিন্তু অনেক সময় এই কারেন্টটা জাস্ট হচ্ছে গিয়ে ড্রেন থেকে বডির মধ্যে চলে যায়, বা সোর্স থেকে বডির মধ্যে চলে যায়, আসলে ড্রেন থেকে বডি যায়, ড্রেন থেকে বডির মধ্যে চলে যায়। তাহলে এই যে কারেন্টটা বডিতে চলে যাচ্ছে, এইটা হচ্ছে জাংশন কারেন্ট, এন্ড এটার জন্য যে পাওয়ারটা আসে সেটা হচ্ছে জাংশন পাওয়ার। আই কন্টেনশনটা হচ্ছে আপনাদের আপাতত বুঝে যাওয়ার দরকার নেই, এটা হচ্ছে এটা এটা হচ্ছে একটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। বাট জাস্ট ইন কেস আপনাদের প্রশ্নে যদি এটা বলা থাকে, ইনক্লুড দিস উইদিন স্ট্যাটিক পাওয়ার, বিকজ দিস ইজ এ টাইপ অফ লস। ঠিক আছে? সো স্ট্যাটিক পাওয়ারের মধ্যে আমরা পাচ্ছি সাব থ্রেশহোল্ড, গেট, জাংশন আর কন্টেনশন। এই চারটা নাম যদি আপনারা কোথাও দেখেন, তাহলে বুঝে দিবেন যে এটা হচ্ছে ওয়েস্ট। পাওয়ার থাকলে তো ডাইরেক্টলি পাওয়ার যোগ করে দিবেন, কারেন্ট দেয়া থাকলে ভিডিডির সাথে গুণ করে দেবেন, যেভাবে হোক এটাকে ওয়েস্ট ধরে টোটাল স্ট্যাটিক পাওয়ার জিজ্ঞাসা করলে সবগুলো যোগ করে দিয়ে দেবেন, এটা হচ্ছে টোটাল স্ট্যাটিক পাওয়ার। যদি আপনাদের কাছে ডিরেক্টলি দেওয়া থাকে তাহলে ডিরেক্টলি যোগ, আর তো ঝামেলা নাই। ওকে, সো আমরা হচ্ছে ম্যাথে ঢুকলে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা হচ্ছে ম্যাথটা, এগেন এটা ম্যাথগুলো হচ্ছে আপনার টিএইচএল স্যারের নোটে আছে, আমি হচ্ছে আপনাদের দিয়ে দেবো। শুরুর দিকে এটা পড়ার দরকার নেই, এটা পড়তে পারেন ইফ ইউ ওয়ান্ট। আমি হচ্ছে এগুলাই ডিসক্রাইব করে আসছি এতক্ষণ। স্লাইডের ওই ম্যাথটাই হচ্ছে কি
এখানে ফার্স্টলি আছে। এখন আমরা খেয়াল করি যে এখানে কি হচ্ছে। প্রশ্নটা অনেক 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 বড়। সো আই সাজেস্ট যে আপনারা হচ্ছে গিয়ে প্রশ্নটা খুবই মনোযোগ দিয়ে পড়বেন। অ্যান্ড এই অঙ্কগুলা পারতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে ভ্যালু গুলাকে নোট ডাউন করতে হবে। ভ্যালু যদি নোট ডাউন করা হয়ে যায়, বিকজ দ্য কোয়েশ্চেন ইজ ভেরি বিগ, তাহলে আপনার অঙ্ক সলভ করা হয়ে গেছে। অ্যান্ড আপনাদের হচ্ছে অনেকেরই হয়তো আমার যে 5th সিটি ছিল সেখানে হচ্ছে একটা প্রশ্নে আপনাদের ঝামেলা হয়েছিল। ওই প্রশ্নের উত্তরটা আসলে পেয়ে যাবেন। যদিও আমি ওটার সলভ দিয়ে দেব একটা। দেখেন এটা বলছে যে একটা ডিজিটাল সিস্টেম অন চিপ ইন আ 1 ভোল্ট 65 ন্যানোমিটার প্রসেস। ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করেন। যদি বলে 1 ভোল্ট 65 ন্যানোমিটার প্রসেস, এর মানে হচ্ছে 65 ন্যানোমিটারটা হচ্ছে, আচ্ছা এটা লাল দিই। 65 ন্যানোমিটারটা হচ্ছে আমার ফিচার সাইজ, ল্যামডা। ল্যামডার কথা আপনাদেরকে আগেই বলছি, এটা হচ্ছে কি আমার ফ্যাব্রিকেশনের সবচেয়ে মিনিমাম ভ্যালু। সো 65 ন্যানোমিটার প্রসেস হচ্ছে আমার এখানে দ্য মিনিমাম ফিচার সাইজ দ্যাট উই ক্যান অবটেন। আর 1 ভোল্ট যেটা সেটা হচ্ছে ভিডিডি। সো প্রশ্নের ভিডিডি অলওয়েজ দেয়া থাকবে। এটা 1 ভোল্ট এই প্রশ্নে বলা আছে, আর ল্যামডা বলা আছে। ল্যামডা বলা থাকলে আসলে যে কোনো রকমের ডাইমেনশন আমরা বের করতে পারি। আচ্ছা, উইথ 50 ন্যানোমিটার ড্রন চ্যানেল লেন্স অ্যান্ড ল্যামডা ইকুয়ালস টু 25। আচ্ছা, এখানে আমাদের আসলে আহ, এত ভিতরে আমাদের ঢোকার দরকার নাই। আমাদের হচ্ছে এখানে যে প্রসেস প্যারামিটার যেটা দেয়া আছে, অর্থাৎ ল্যামডা যেটা দেয়া আছে, আমরা ওইটা নিয়ে কাজ করব। আচ্ছা, এখানে খেয়াল করে আমাদের কি বলা আছে, আমাদের বলছে যে এখানে 1 বিলিয়ন ট্রানজিস্টর আছে। তো প্রথমত হচ্ছে 1 বিলিয়নে আসলে কত হয় এটা বুঝতে হবে। তার মধ্যে 50 মিলিয়ন হচ্ছে গিয়ে লজিক গেট। এই প্রশ্নটার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা খাতার মধ্যে এভাবে একটা লিখবেন লজিক গেট বা লজিক চিপস। তারপর এভাবে একটা দাগ টানবেন। তারপর হচ্ছে অন্যটা দেখবেন লেখা আছে মেমোরি চিপস বা মেমোরি গেট আর কি। প্রথম জিনিসটা হচ্ছে এটা করবেন। এটা করলে হচ্ছে আপনাদের যত রকমের ইনফরমেশন আছে সব হচ্ছে ক্যাটাগরাইজ করা হবে। ঠিক আছে? আমাদের আসলে এখানে মানে স্যারের নোটে হচ্ছে গিয়ে আলাদা করে আছে। আমি এটা জাস্ট দেখাই দিব। তারপর বলছে রিমাইন্ডার আর মেমোরি অ্যারেস মানে মেমোরি গেটস আর কি। দ্য অ্যাভারেজ লজিক ট্রানজিস্টর উইথ ইজ 12 ল্যামডা। সো আমরা তখন হচ্ছে এই যে ট্রান্স লজিক গেটের আন্ডারে আমরা লিখে রাখবো যে এটার হচ্ছে গিয়ে 12 ল্যামডা। উইথ হচ্ছে গিয়ে এটা 12 ল্যামডা। আমাদের ল্যামডা তো বলাই আছে, তো আমরা হচ্ছে গিয়ে 12 ল্যামডা ইউজ করে দিব। আর অ্যাভারেজ মেমোরি ট্রানজিস্টর হচ্ছে 4 ল্যামডা। তাহলে আমাদের এখানে উইথটা হচ্ছে গিয়ে 4 ল্যামডা, এটাও লিখে রাখবো। তারপর বলছে the memory arrays are divided into banks and only necessary bank is activated, so the memory activity factor directly activity factor বলা আছে, এখানে আসলে কোনো কিছুই দরকার নাই। এখানে বলছে যে memory arrays are divided into banks and only necessary bank is activated। এগেইন আমি বলি অ্যাক্টিভিটি ফ্যাক্টর হচ্ছে গিয়ে আমার টোটাল যতখানি আছে তার মধ্যে কতখানি আসলে অ্যাক্টিভেটেড হচ্ছে, ইটস কাইন্ড অফ আ প্রবাবিলিটি। সো এই জন্য একটা রেশিও আসে আর কি। সো আমার অ্যাক্টিভিটি ফ্যাক্টর হচ্ছে 0.02, অর্থাৎ আমার এতগুলা মেমোরি অ্যারে আছে, কিন্তু অ্যাট ফর দ্য ক্লক সিগন্যাল আমার আসলে ওইটার মধ্যে 0.02 হচ্ছে কি অন হচ্ছে। সো এটা হচ্ছে কাইন্ড অফ একটা প্রবাবিলিটি কাজ করে। সো এখানে অ্যাক্টিভিটি ফ্যাক্টর এই যে আলফা হচ্ছে মেমোরি অ্যারেজের জন্য হচ্ছে 0.02। এই যে এখানে দেয়া আছে মেমোরি অ্যারেজের জন্য 0.02। আর হচ্ছে দ্য স্ট্যাটিক সিমোস লজিক গেটস হ্যাভ অ্যান অ্যাভারেজ অ্যাক্টিভিটি ফ্যাক্টর। এই যে দ্য স্ট্যাটিক সিমোস লজিক গেটের জন্য অ্যাক্টিভিটি ফ্যাক্টর হচ্ছে 0.1। এটাও দেয়া আছে। যেগুলো দেয়া থাকবে আমি সব লিখে ফেলবো। অ্যাজিউম ইচ ট্রানজিস্টর কন্ট্রিবিউটস টু 1 ফেমটোফারাদ পার মাইক্রোমিটার গেট ক্যাপাসিটেন্স অ্যান্ড এত ডিফিউশন ক্যাপাসিটেন্স। এই প্রশ্নটার এই টাইপের হচ্ছে আপনাদের কোয়েশ্চেনটা ছিল সিট কুইজ 5 এ। এখানে লিখছে যে অ্যাজিউম ইচ ট্রানজিস্টর কন্ট্রিবিউটস 1 ফেমটোফারাদ পার মাইক্রোমিটার। এইটা কিন্তু আমি ক্লাসে বলছিলাম যে পার মাইক্রোমিটারে থাকলে বেসিক্যালি উইথ দিয়ে গুণ করতে হয়। গেট ক্যাপাসিটেন্স ছিল হচ্ছে এতখানি, ডিফিউশন ক্যাপাসিটেন্স ছিল হচ্ছে এতখানি। জাস্ট ফর রেফারেন্স আমি বলে রাখতেছি, গেট ক্যাপাসিটেন্স ইজ বিটুইন দ্য গেট অ্যান্ড দ্য বডি আর কি। ডিফিউশন ক্যাপাসিটেন্স ইজ দ্য ক্যাপাসিটেন্স বিটুইন এনি অফ দ্য সোর্স এন্ড ড্রেন উইথ দ্য বডি। সো দুই টাইপের ক্যাপাসিটেন্সের কথা এখানে বলা আছে। আমাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে যেই ক্যাপাসিটেন্স বলা আমাদের জাস্ট যোগ করে দিতে হবে। তো আমাদের টোটাল ক্যাপাসিটেন্স পার মাইক্রোমিটার যদি চিন্তা করি তাহলে সেটা কত হবে, এই যে এক যেটা বলা আছে, আর হচ্ছে গেট ক্যাপাসিটেন্স, আর হচ্ছে 0.8 ফেমটোফারাদ পার মাইক্রোমিটার যেটা বলা আছে ডিফিউশন ক্যাপাসিটেন্স,
জাস্ট যোগ করলে আসবে 1.8। সো আমার 1.8 ফেম টু ফারাদ পার মাইক্রোমিটার হচ্ছে টোটাল ক্যাপাসিটেন্স ফর ইচ ট্রানজিস্টর। ঠিক আছে, দ্য থট প্রসেস ইজ 1.8 ফেম টু ফারাদ পার মাইক্রোমিটার। এই যে 1.8 ফেম টু ফারাদ পার মাইক্রোমিটার হচ্ছে আমার টোটাল ক্যাপাসিটেন্স ফর ইচ ট্রানজিস্টর। তারপর যদি আমার হচ্ছে গিয়ে এটাকে জাস্ট ফারাদে নিতে হয়, বিকজ দ্যাট ইজ দ্য ইউনিট অফ ক্যাপাসিটেন্স, আমার হচ্ছে উইথ দিয়ে গুণ করতে হবে। মজার জিনিসটা হচ্ছে এখানে যে এখানে দুই রকমের উইথ আছে। আপনার লজিক গেটগুলোর জন্য হচ্ছে উইথ হচ্ছে 4 ল্যামডা, আর হচ্ছে সরি লজিক গেটের হচ্ছে 12 ল্যামডা, আর মেমোরি হচ্ছে গিয়ে 4 ল্যামডা। তাহলে হচ্ছে গিয়ে যখন আমি মেমোরি ট্রানজিস্টরের ক্যাপাসিটেন্স বের করব তখন মেমোরির উইথ দিয়ে গুণ করব, লজিক গেটের ক্যাপাসিটেন্স বের করলে লজিক গেটের উইথ দিয়ে গুণ করব, বিকজ দুইটার তো উইথ ডিফারেন্ট, হেন্স ক্যাপাসিটেন্স ডিফারেন্ট। এটাই হচ্ছে গিয়ে কাজ। তারপর বলছে নেগলেক্ট ওয়্যার ক্যাপাসিটেন্স, আমার এটা বাদ। এস্টিমেট দ্য সুইচিং পাওয়ার, যেখানে অপারেটিং ফ্রিকোয়েন্সি ইজ 1 GHz, অপারেটিং ফ্রিকোয়েন্সি মানে ক্লক, আমার বের করতে হবে সুইচিং পাওয়ার। এখন দেখেন অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে যেগুলো অফকোর্স এখানে নোট ডাউন করা আছে, বাট আমার আমার প্র্যাকটিসটা হলো আমি চিন্তা করি যে অ্যান্সারটা কি। অ্যান্সারটা হচ্ছে সুইচিং পাওয়ার। সুইচিং এর পাওয়ারের ফর্মুলা হচ্ছে হাফ সিএল ভিডিডি স্কোয়ার টাইমস এফ। আমি চেক করব আমার কি কি আছে। আমার কাছে দুইটার কেসেই আলফা দেয়া আছে। এগেন সুইচিং পাওয়ার যে বের করবো আমার কিন্তু গেট আছে দুই টাইপের, একটা হচ্ছে লজিক আরেকটা হচ্ছে মেমোরি। তাহলে আসলে আমার দুইটার আলাদা করে বের করতে হবে, দুইটা আলাদা করে বের করে যোগ করে দিলে আমার কাজ হয়ে যাবে। এখন লজিক হোক বা মেমোরি হোক আমার কাছে আলফা দেয়া আছে, আমার কাছে ক্যাপাসিট্যান্স আসলে দেয়া নাই, এটা আমার বের করতে হবে। ভিডিডি দেয়া আছে, এটা তো বলেই দিছে 1 ভোল্ট, এবং ওয়ার্কিং ফ্রিকোয়েন্সি বলে দিছে, এটা বলছে 1 GHz। তাহলে আমার আসলে বুঝতে হবে যে এই যে সিএল কি হবে। সিএল টা আসলে আমার কাছে যে বললাম ওই যে 1.8 ফেমটো ফারাদ পার মাইক্রোমিটার, এটা তো আমি জানি। এটার সাথে যদি আমি উইথটা গুণ করে দিই তাহলে তো আমার হয়ে যায়। তাহলে আমার যেটা বের করতে হবে আসলে সেটা হচ্ছে সিএল। ধরেন আমরা লজিক সার্কিটের জন্য করতেছি, এই যে লেফট সাইডটা হচ্ছে আমার লজিক সার্কিটের জন্য, এই যে লজিক গেটস। তো এখানে যদি টোটাল ক্যাপাসিট্যান্স বের করতে হয়, টোটাল ক্যাপাসিট্যান্স বের করতে হলে আমার বুঝতে হবে টোটাল কয়টা লজিক ট্রানজিস্টর আছে। প্রশ্ন পড়ে দেখেন, বলা আছে 50 মিলিয়ন লজিক গেটস। 50 মিলিয়ন মানে হচ্ছে 50 ইন্টু 10⁶, মিলিয়ন মানে হচ্ছে 10⁶, এটা হচ্ছে মিলিয়ন। তাহলে 50 মিলিয়ন, কারণ আমি এক একটারটা জানি, টোটাল নাম্বার অফ লজিক গেটস ইনটু টোটাল ক্যাপাসিটেন্স, এই যে 1.8 ফেমটো ফারাদ পার মাইক্রোমিটার টাইমস দ্য উইথ। আমাকে প্রশ্নেই বলে দিছে যে আমার লজিক গেটের ট্রানজিস্টর উইথ হচ্ছে এই যে 12 ল্যামডা, তাই হচ্ছে আমি 12 ল্যামডা দিয়ে গুণ করছি। ল্যামডা কিন্তু আমি জানি। ও আচ্ছা, এখানে ল্যামডার ব্যাপারটা আমি বোঝাচ্ছি, এখানে একটু ঝামেলা আছে। 12 ল্যামডা দিয়ে আমি গুণ করব, টোটাল নাম্বার অফ ট্রানজিস্টর দিয়ে গুণ করব, তাহলে আমি ক্যাপাসিট্যান্স পাই যাবো। একটু ইউনিটের দিকে খেয়াল রাখেন, ইউনিটটা দেখেন, এই ইউনিটটা যে 12 ল্যামডা, এটার ইউনিট হচ্ছে কি আমার ন্যানোমিটার। ঠিক আছে, এইটা কিন্তু আমার ন্যানোমিটারে দেয়া আছে, এই জিনিস কিন্তু আমার আবার মাইক্রোমিটারে নেওয়া আছে। তাই এটাকে যখন আমরা গুণ করব আমরা কিন্তু সেটাকে মাইক্রোমিটারে নিয়ে যেতে হবে। এখানে এটা দেখেন, এখানে বলা আছে যে 65 ন্যানোমিটার প্রসেসর বলছে 50 ন্যানোমিটার ড্রন ফ্রম চ্যানেল লেন্থস অ্যান্ড ল্যামডা ইকুয়ালস টু 25। এটা আমি আসলে আচ্ছা, এখানে ল্যামডা বলে দিছে আলাদা করে 25। আচ্ছা, এখানে 65 ন্যানোমিটার প্রসেস আসলে ভিন্ন জিনিস বোঝাইছে আপনাদের কি, যেহেতু এখানে প্রসেস প্যারামিটার বলেই দিছে হচ্ছে গিয়ে 25, তো আলাদা করে আসলে 25 ইউজ করতে হবে। এখানে 65 ন্যানোমিটার হচ্ছে লেন্থ, মানে চ্যানেল লেন্থ, যেটা আমার লাগতেছে না। ইউজুয়ালি হচ্ছে চ্যানেল লেন্থ হচ্ছে গিয়ে, সরি ও এটা তো আমি ভুলই বলছি, ল্যামডা যেটা থাকে চ্যানেল লেন্থ হচ্ছে গিয়ে 2 ল্যামডা হয়, মাই ব্যাড। সো আপনার ল্যামডা বলা আছে 25, সো আমার 25 ইউজ করতে হবে। যাই হোক, ওই 65টা হচ্ছে চ্যানেল লেন্থ। ইউজুয়ালি এল ইকুয়ালস টু 2 ল্যামডা হয়, এই ক্ষেত্রে একটু ডিফারেন্ট দিছে, একটু বড় দিয়ে রাখছেন। সো আমাদের ল্যামডা ইউজ করতে হবে যেটা হচ্ছে 25, কিন্তু সেটা ছিল 25 ন্যানোমিটার। আমার আবার এদিকে ইউনিট হচ্ছে 1.8 ফেমটো ফারাদ পার মাইক্রোমিটার। এখন মাইক্রোমিটার আর ন্যানোমিটার কাটলে তাহলে উপরে তো 10⁻³ থাকে, এটা কাটলে 10⁻³ থাকে। এই জন্যই হচ্ছে 25 10⁻³ মানে হচ্ছে 0.025। স্যার আর কি এই ক্যালকুলেশনটা আগেই করে নিছে। সো আপনাদের যদি কারো কাছে প্যারা লাগে আপনারা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে
মিটারে নিয়ে যাবেন। 10 ইনভার্স 9 বসাই দিবেন ন্যানোর জন্য, 10 ইনভার্স 6 বসাই দিবেন মাইক্রোর জন্য, কাটাকাটি চলে যাবে। বাট যদি কোনো কারণে ইউনিটে মেস আপ করেন তাহলে কিন্তু অ্যান্সার একদম উল্টাপাল্টা আসবে। দয়া করে ইউনিটে কেউ মেস আপ করবেন না। প্লিজ স্টে মানে হাইপার ভিজিলেন্ট এই ক্ষেত্রে, যে ইউনিট মেস আপ করা যাবে না। টোটাল নাম্বার অফ ট্রানজিস্টর দিয়ে অফকোর্স গুণ করতে হবে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার 27 ন্যানো ফারাদ আসতেছে, দ্য টোটাল ক্যাপাসিটেন্স ফর লজিক ট্রানজিস্টর। আচ্ছা, সিমিলারলি সেম প্রসেস এগেন ফর মেমোরি ট্রানজিস্টার্স। আমার টোটাল ট্রানজিস্টর ছিল 1 বিলিয়ন। 1 বিলিয়নের মধ্যে 50 মিলিয়ন যদি আমার লজিক ট্রানজিস্টর হয়, তাহলে বাকি 950 হচ্ছে গিয়ে আমার কি, বাকি 950 আমার কি বলে এটাকে, মেমোরি ট্রানজিস্টর। তারপর টোটালটা টাইমস 4 ল্যামডা, কারণ আমার প্রশ্নে বলা ছিল এটা হচ্ছে 4 ল্যামডা, সেটা টাইমস টোটাল ক্যাপাসিটেন্স 1 প্লাস 0.8 ফেম টু ফারাদ পার মাইক্রোমিটার। তো এগেন, ও হ্যাঁ, ফেম টু মানে হচ্ছে 10 ইনভার্স 15, এটা না বসাইলে আসলে হবে না। ফেম টু মানে 10 ইনভার্স 15। সো এই যে সাফিক্স গুলো আছে, সাফিক্স না সরি প্রিফিক্স গুলো আছে, এই প্রিফিক্স গুলো হচ্ছে আপনাদের ঠিক মতো বসাইতে হবে। যদি বসাইতে পারেন তাহলে অ্যান্সার ঠিক মতো আসবে। তাহলে অ্যান্সারটা আমার এই ক্ষেত্রে এরকম আসে। অ্যান্ড আমার এইটার ক্ষেত্রে আহ, হ্যাঁ, এটার ক্ষেত্রে অ্যাক্টিভিটি ফ্যাক্টর তো আমাদের পরে আসবে হিসাবে। এখন আমি যদি সুইচিং পাওয়ার ফর লজিক গেট বের করতে চাই, সুইচিং পাওয়ার ফর লজিক গেট হচ্ছে গিয়ে এটা, সুইচিং পাওয়ার ফর মেমোরি এলিমেন্ট হচ্ছে গিয়ে এটা। সেম ফর্মুলা, সেম জিনিস, ডিফারেন্সটা হচ্ছে গিয়ে আপনার কি বলে এটাকে, ক্যাপাসিটেন্সটাতে। কারণ আমার উইথ ডিফারেন্ট ছিল, আমার উইথ ডিফারেন্ট দেখে হচ্ছে দুইটার ক্যাপাসিটেন্স ডিফারেন্ট। অ্যান্ড আরেকটা জিনিস ডিফারেন্ট, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি ফ্যাক্টর, দুইটা অ্যাক্টিভিটি ফ্যাক্টর ডিফারেন্ট, জাস্ট দুইটা আলাদা করে গুণ করব। ফর্মুলার ফরম্যাট আগেরটাই, ওই যে হাফ, সরি আলফা এফ সি ভিডিটি স্কোয়ার। এই ক্ষেত্রে আলফা 0.1 দেয়া ছিল, সিটি তো আমার যেটা আসছে, হ্যাঁ ওই যে 27 ন্যানোফারাদ যেটা আসছে, তারপর হচ্ছে ভিডিটি স্কোয়ার, ভিডিটি হচ্ছে এটা। তো যেটা আসছে আমি সেটা বসাই দিছি। আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 গিগাহার্টজ বলছে, এই জন্য 10⁻৯ আসছে। সিমিলারলি সেম জিনিসগুলো এখানে বসাই দেবো, বসাই দিয়ে দুইটা যোগ করে দিলে হচ্ছে আমি টোটাল সুইচিং পাওয়ারটা পেয়ে গেলাম। সো আপনাদের সুইচিং পাওয়ার যদি বলে, আর আপনাদের যদি দুই টাইপের এরকম সার্কিট থাকে, যে একটা হচ্ছে গিয়ে লজিক এলিমেন্ট আর একটা হচ্ছে মেমোরি এলিমেন্ট, তাহলে দুইটার ইন্ডিভিজুয়ালি বের করে নিয়ে এসে আমার জাস্ট যোগ করে দিতে হবে। এবং প্রতিটা ম্যাথ, যতগুলো ম্যাথ আছে, এসেনশিয়ালি দ্য সেম আইডিয়া, ইউ জাস্ট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজ কমপ্লিকেটেড হতে পারে, বাট আইডিয়াটা সেম। দেখেন, ওই প্রশ্নটার কন্টিনিউশন হচ্ছে এইটা। এখানে বলছে যে সেম চিপ ফ্রম এক্সাম্পল 5.1। সো এক্সাম্পল 5.1 এর যেসব জিনিস ট্রু ছিল, ওই যে 4 ল্যামডা, 12 ল্যামডা, 50 মিলিয়ন, বাকি 950 মিলিয়ন, ওই সব জিনিসগুলো ট্রু। এইখানে হচ্ছে দেখেন সাব থ্রেশহোল্ড জিনিসপাতি বলা আছে। সাব থ্রেশহোল্ড লিকেজ ফর অফ ডিভাইসেস ইজ 100 ন্যানো অ্যাম্পিয়ার পার মাইক্রোমিটার। আমার সাব থ্রেশহোল্ড লিকেজটা পাওয়ারে না দিয়ে কারেন্টে দেওয়া আছে। কারেন্টে দেওয়া থাকলে কোনো প্যারাই নেই, আমি জাস্ট ভিডিডি দিয়ে গুণ করে দিলে হচ্ছে পাওয়ার আসবে। এন্ড আমার ভিডিডিটা কত, ভিডিডি আসলে এখানে 1 ভোল্ট। আর হচ্ছে আমার বলছে যে ফর লো থ্রেশহোল্ড ডিভাইসেস, এখানে একটা জিনিস দেখেন, লিকেজ ফর অফ ইজ লিকেজ ফর অফ ডিভাইস হচ্ছে এত ফর লো থ্রেশহোল্ড, আর হচ্ছে আরেকটা লিকেজ দেওয়া আছে ফর হাই থ্রেশহোল্ড। ওকে, এখন প্রশ্নগুলো আসলে বোঝার চেষ্টা করেন যে এখানে কেন এটা বলা আছে। প্রথম কথাটা হচ্ছে অফ কেন বলছে। একটা ডিভাইসের লিকেজ হচ্ছে কি হচ্ছে না, লিকেজ হবেই আপনার যখন অফ থাকে, যখন ডিভাইসটা অন, বা আপনার মসফেট যদি থাকে, আপনার মসফেট যদি অনই থাকে তাহলে তো সে ডাইনামিক পাওয়ার কনজিউম করতেছে, স্ট্যাটিক পাওয়ারের মানে চিন্তা তো তখন আসবেই না। তো স্ট্যাটিক পাওয়ার চিন্তা করতে হলে আসলে আমার অফ ট্রানজিস্টর লাগবে। সো এই জন্য শব্দটা অফ আসছে, বিকজ আমরা এখানে স্ট্যাটিক পাওয়ার ক্যালকুলেট করব। এখন দুই টাইপের থ্রেশহোল্ড দেওয়া আছে। একটা আছে হচ্ছে 100 ন্যানো অ্যাম্পিয়ার, এগেন এটা হচ্ছে মাইক্রোমিটার পার মাইক্রোমিটার দেওয়া আছে। সো আমার আসলে বের করতে হলে লেন্থ দিয়ে গুণ করে নিতে হবে। আরেকটা ইউনিট দেওয়া, আরেকটা ভ্যালু আছে 10 ন্যানো অ্যাম্পিয়ার পার মাইক্রোমিটার। অফকোর্স 100 ন্যানো অ্যাম্পিয়ার ইজ গ্রেটার দেন 10 ন্যানো অ্যাম্পিয়ার। আর 100 ন্যানো অ্যাম্পিয়ার বেশি মানে হচ্ছে বেশি লিক করতেছে। বেশি লিক করা অফকোর্স খারাপ, কম লিক করা ভালো। তো কোনো জিনিস যদি বেশি লিক করে তাহলে আমি ধরে নিতে পারি যে আমার আসলে কি বলে এটাকে, থ্রেশহোল্ডটা অনেক লো। থ্রেশহোল্ড মানে হচ্ছে ওই যে মসফেটের থ্রেশহোল্ড ভোল্টেজ।
আমার মসফেটের থ্রেশহোল্ড ভোল্টেজ যদি অনেক কম হয়, এটাই তো আমি আপনাদের বলছি, মসফেটের থ্রেশহোল্ড ভোল্টেজ যদি অনেক কম হয় তাহলে হচ্ছে আমার কন্ট্রোলটা কম থাকে, আমার লিকেজটা আসলে বেশি হয়। তো এই ক্ষেত্রে আমার লিকেজটা দেখছি বেশি। এর আর হচ্ছে হাই থ্রেশহোল্ড মানে যদি আমার থ্রেশহোল্ড ভ্যালুটা যদি আরেকটু হাই থাকে, তখন আমার 10 ন্যানো অ্যাম্পিয়ার পার মাইক্রোমিটার লিক হয়। আপনাদের কাছে আসলে ২ রকমের মসফেটই আছে, যেটা হচ্ছে কিছু হাই থ্রেশহোল্ড, কিছু লো থ্রেশহোল্ড। প্রশ্নের সারমর্ম হচ্ছে গিয়ে এটা। এত কিছু বুঝার আসলে দরকার নেই। বাট বুঝা ছাড়াও করা যায়। তারপর গেট লিকেজ আছে। খেয়াল করে দেখেন স্ট্যাটিকের ক্ষেত্রে আপনাদের কয়েক রকমের লিকেজ দেওয়া ছিল। একটা ছিল হচ্ছে গেট, একটা ছিল হচ্ছে সাব থ্রেশহোল্ড লিকেজ। এই যে প্রথম ২ টা কোয়ান্টিটি হচ্ছে আমার সাব থ্রেশহোল্ড লিকেজ। আরেকটা হচ্ছে গেট লিকেজ, একটা হচ্ছে জাংশন লিকেজ আর কনটেনশন। এই প্রশ্নে কনটেনশন নাই। এই ৩ টা আমার কাছে আছে। গেট লিকেজ দিছে, জাংশন লিকেজ বলছে নেগলিজিবল। কারণ জাংশন লিকেজ যদি নেগলিজিবল হয় তাহলে আমরা এটা মুছে দিই। আমার আসলে জাংশন লিকেজ নাই। জাংশন লিকেজ যদি না থাকে তাহলে মেমোরি ইউজ লো লিকেজ ডিভাইসেস এভরিওয়্যার। এই যে দেখেন, আমার তো দুই টাইপের চিপ ছিল, একটা ছিল লজিক চিপ আর একটা হচ্ছে মেমোরি চিপ। আমাকে বলেই দিচ্ছে যে মেমোরি চিপগুলো সবসময় লো লিকেজ ডিভাইস ইউজ করে। লো লিকেজ ডিভাইস যদি ইউজ করে, দেখেন লো লিকেজ মানে কি, যেটার লিকেজ কারেন্ট কম, মানে যেটা হচ্ছে বেসিক্যালি হায়ার থ্রেশহোল্ড। একই কথা, লো লিকেজ বলা আর হায়ার থ্রেশহোল্ড বলা আসলে একই কথা। তাহলে মেমোরি এলিমেন্টগুলা সবগুলা এটা ইউজ করে, এটার সবগুলা আসলে ইউজড বাই মেমোরি। তাহলে মেমোরির হিসাব নিকাশ করতে গেলে এই ভ্যালু ইউজ করা লাগবে। আর হচ্ছে লজিক, মানে লজিক গেটগুলো ইউজ করে লো লিকেজ মোস্ট অফ দ্য টাইম, বাট 5% টাইম এটা আসলে আপনার হাই লিকেজ ইউজ করে। তাহলে মেমোরির ক্যালকুলেশনের মধ্যে, সরি লজিকের ক্যালকুলেশনের মধ্যে দুইটাই আসবে। 95% অফ দ্য টাইম হচ্ছে গিয়ে এটা, বাকি 5% জাস্ট হচ্ছে 5% টাইম আমরা এটা নিব। তো আমাদের দুই ভাগে জিনিসটাকে ভাগ করতে হবে, এটা হচ্ছে গিয়ে মূল আইডিয়া। সো এগেন অঙ্কটা করতে গেলে, যদিও এখানে করা নাই, আপনাদের কাজ হচ্ছে একটা পার্টিশন করে নেবেন। পার্টিশন করে এই সাইডে হচ্ছে গিয়ে লজিক, আরেক সাইডে হচ্ছে মেমোরির ক্যালকুলেশন করবেন। তাহলে আপনাদের কনফিউজ হওয়ার কোনো সুযোগ নাই। আমরা একটু দেখি এখানে কি কি ডেটাগুলো আছে। আমরা দেখলাম যে লজিক বলেন বা মেমোরি বলেন, আমাদের সাবথ্রেশহোল্ড কারেন্ট আসলে দুইটা আছে। মেমোরির ক্ষেত্রে যেই সাবথ্রেশহোল্ড কারেন্টটা ইউজ করতেছি সেটা হচ্ছে 10 ন্যানো অ্যাম্পিয়ার পার মাইক্রোমিটার অলওয়েজ। লজিকের ক্ষেত্রে 10 ন্যানো অ্যাম্পিয়ার পার মাইক্রোমিটার ইউজ করব আমি 95% অফ দ্য টাইম, আর 100 ন্যানো অ্যাম্পিয়ার পার মাইক্রোমিটার ইউজ করব 5% অফ দ্য টাইম। আমি এতটুকু বুঝতে পারছি যে আমাদের কাজ আসলে এটা। ঠিক আছে? এখানে তারপর গেট লেখা আছে। গেটের ক্ষেত্রে যেহেতু কিছু বলে নাই, গেটের ক্ষেত্রে হচ্ছে ২ জায়গায় একই জিনিস বসাই দেব। গেট ক্যাপাসিট্যান্স আমার আই, যে গেট কারেন্ট সেটা হচ্ছে 5 ন্যানো অ্যাম্পিয়ার পার মাইক্রোমিটার। এটা ২ জায়গায় অ্যাপ্লিকেবল। আচ্ছা, টোটাল ট্রানজিস্টর আমরা আগেও জানি। টোটাল ট্রানজিস্টরের লজিকের মধ্যে ছিল হচ্ছে 50 মিল, আর এখানে হচ্ছে 950 মিলিয়ন। এগুলো আমাদের হিসাব আগেই আছে। আর হচ্ছে কারণ এটা আমাদের আগের প্রশ্নের কন্টিনিউয়েশন। তো আমরা যদি চিন্তা করি যে কি বলে এটাকে, আম আইজি, এটা স্যার যে হিসাবে করছে সেটা হচ্ছে একরকমের। 0.025 50 10 5 950 মাইক্রোমিটার। আচ্ছা, full lambda 95% of the logic transistor and all memories use low leakage high threshold devices total threshold occupied by high threshold total occupied by high threshold devices। আচ্ছা, এখানে যেটা হয়েছে, যেটা হচ্ছে আপনার হাই থ্রেশহোল্ড মানে হচ্ছে আপনার কি বলে 10 ন্যানো অ্যাম্পিয়ার লিকেজ। সো 10 ন্যানো অ্যাম্পিয়ার লিকেজ কিন্তু দুইটার মধ্যে আছে। খেয়াল করে দেখেন, 10 অ্যাম্পিয়ার ন্যানো অ্যাম্পিয়ার লিকেজটা হচ্ছে মেমোরির মধ্যেও আছে, এটার মধ্যেও আছে। আমরা হচ্ছে ওই দুইটা আলাদা আলাদা না করে এখানে যেটা করছে 10 ন্যানো অ্যাম্পিয়ার লিকেজটা একবারে করছে। মেমোরির মেমোরির 950 মিলিয়ন এটাতে কন্ট্রিবিউট করে, আর এই 50 মিলিয়নের 95% হচ্ছে লজিক থেকে কন্ট্রিবিউট করে। সো ওই হিসাবটা করছে দেখেন, 95% 95% অফ 50 মিলিয়ন, তার সাথে যে এরিয়াটা আসে যেটা হচ্ছে লজিকের যে ক্ষেত্রে তো 12 ল্যাম্বডা বলাই ছিল, প্লাস 950, বাকি 950 মিলিয়ন পুরোটাই আসতেছে, তার 4 ল্যাম্বডা কন্ট্রিবিউট করলে টোটাল লেন্থ আসে এটা। এই টোটাল লেন্থটা গুণ হবে হচ্ছে 10 ন্যানো অ্যাম্পিয়ারের জন্য।
এটা যদি বুঝে না থাকেন জাস্ট এভাবে চিন্তা করেন যে আমাদের তো দুইটা সাবথ্রেশোল্ড কারেন্ট দেয়া আছে, একটা হচ্ছে 10 ন্যানো অ্যাম্পিয়ার পার মাইক্রোমিটার, একটা হচ্ছে 100 ন্যানো অ্যাম্পিয়ার পার মাইক্রোমিটার। তো আমার যদি সাবথ্রেশোল্ড পাওয়ার বের করতে হয় তাহলে সাবথ্রেশোল্ড কারেন্ট লাগবে। সাবথ্রেশোল্ড কারেন্ট বের করতে হলে অফকোর্স আমার এদেরকে কোনো একটা লেন্থ দিয়ে গুণ করতে হবে, এটার একটা লেন্থ দিয়ে গুণ করতে হবে, এটাকে একটা লেন্থ দিয়ে গুণ করতে হবে। এখন এইটার বেলায় এইটার বেলায় এই লেন্থটা তো মেমোরি থেকেও আসবে, মেমোরির 100%, মানে মেমোরি 950 মিলিয়নের 100% লেন্থ আসবে, এই লজিকের 50 মিলিয়নের 95% আসবে। তো ওই লেন্থটা যে কত লেন্থ হবে, টোটাল উইথ কত হবে, সেটা আমি বের করে নিলাম। আগের বার হচ্ছে আমাদের একটা একটা করে করতেছিল, এখানে যেহেতু একটা পার্সেন্টেজের বিষয় দিয়ে আছে, আমাদের দুইটা একবারে নিয়ে নিছি যে 10 ন্যানো অ্যাম্পিয়ারের যেটা আছে সেটার সাথে এই উইথটা আমার বেসিক্যালি গুণ হবে। আর আমরা যদি ইসেরটা চিন্তা করি, আহ 100 ন্যানো অ্যাম্পিয়ারটা এইটারটা চিন্তা করি, এইটা কিন্তু পুরোটাই আসতেছে আপনার কি বলে 5% অফ দ্য 50 মিলিয়ন। 5% অফ দ্য 50 মিলিয়ন কি ছিল, লজিক ছিল, আর লজিকের সাইজ হচ্ছে গিয়ে 12 ল্যাম্ডা। তো এটা জাস্ট নর্মালি 12 ল্যাম্ডা দিয়ে গুণ করলে হবে। তো আমরা যদি পাওয়ার অফ গেট না সাবথ্রেশোল্ডের পাওয়ারটাকে ক্যালকুলেট করি, আহ, এই যে পাওয়ার অফ সাবথ্রেশোল্ডটা ক্যালকুলেট করতে যাই, তাহলে আচ্ছা এখানে একটা হাফ আছে, এই হাফটা আমি পরে বোঝাচ্ছি, আপাতত তো ইগনোর দ্য হাফটা ইগনোর করে আমরা চিন্তা করি যে আমাদের হচ্ছে এখানে কত আসছে 75, 75টা কেন, ও আচ্ছা, ওই 5%-এর লেন্থ, এই যে 5%-এর লেন্থটা আগে বের করছে। 5%-এর লেন্থ ছিল হচ্ছে 0.75 মাইক্রোমিটার। আর আমরা তো টোটাল এটা হচ্ছে আপনার অ্যাকশন এর জন্য, এটা আগেই বের করা আছে, 10-এরটা তো আমরা তখন বের করলাম। তাহলে আমরা কি করব, জাস্ট ওই যে অ্যাকশন এর জন্য ওই 0.75 ইন মাইক্রোমিটার গুণ করছি, আর 10 ন্যানোর জন্য আমাদের যে এই হিসাবটা, এই যে 109.25 যেটা আসছে, যেটা হচ্ছে বোথ কনসিডার করে, টোটাল অফ দ্য মেমোরি 95% অফ দ্য লজিক কনসিডার করে যে লেন্থ আসছে, ওই লেন্থ কনসিডার করলে যেটা আসে সেটার সাথে হচ্ছে 10 ন্যানো গুণ করছে, টোটাল কারেন্ট আমার আসছে এটা। এখন প্রশ্ন করতে পারেন এই হাফটা কি, গুড কোয়েশ্চেন। এটা হচ্ছে, দেখেন আমার বলেই দিছে লেট হাফ দ্য ট্রানজিস্টরস অন অ্যান্ড কন্ট্রিবিউট টু গেট লিকেজ। এখানে খেয়াল করেন, এখানে আসলে আচ্ছা একটা জিনিস আমি আসলে ভুল বলছি, স্ট্যাটিক লিকেজের মধ্যে সবসময় যে অফ থাকলে কাজ করবে তা না, সাব থ্রেশোল্ড লিকেজটা না হয় অফের জন্য কাজ করে। সাব থ্রেশোল্ড লিকেজ মানে হচ্ছে যখন অফ তাও কারেন্ট যাচ্ছে, সো এইটা হচ্ছে অফের সাথে রিলেটেড। আর গেট মানে হচ্ছে গেটে কারেন্ট যাওয়ার কথা না, গেটে ইনপুট আছে কারেন্ট যাওয়ার কথা না, তাহলে আসতেছে, এটা হচ্ছে অন লিকেজ। সো মানে ওয়েস্ট আর কি, এটা হচ্ছে অন অবস্থায় ওয়েস্ট, এটা হচ্ছে অফ অবস্থায় ওয়েস্ট, ব্যাপারটা এরকম। সো আমরা তো আসলে জানি না যে আমার কয়টা মসফেট হচ্ছে গিয়ে অন বা কয়টা মসফেট হচ্ছে গিয়ে অফ, তাই আমরা যেটা ধরে নিচ্ছি যে 50% হচ্ছে গিয়ে অন অ্যান্ড 50% হচ্ছে গিয়ে অফ। তাহলে আমার যে টোটাল গেট লিকেজ আসবে সেটার আগে হচ্ছে আমার টোটাল নাম্বারের সাথে হাফ গুণ করে দিছি, টোটাল সাব থ্রেশোল্ড লিকেজ গুণ করার সময় আবার হাফ করে দিছি, কারণ আমি ধরে নিচ্ছি যে 50% অন 50% অফ এভাবে। কারণ টোটাল যে ওয়েস্টটা আছে সেটা হচ্ছে সাব থ্রেশোল্ড প্লাস গেট, and gate leakage comes from the on transistors and sub-threshold leakage comes from the off transistors, আমরা জাস্ট দুই ভাগে ভাগ করে নিছি। আর গেটের লিকেজটা খুবই সোজা, গেটে হচ্ছে দুইটার ক্ষেত্রে কি 5 ন্যানো অ্যাম্পিয়ার, এটার ক্ষেত্রেও 5 ন্যানো অ্যাম্পিয়ার। তো আমার যে লেন্থগুলো বের করা আছে সেটা দিয়ে করে ফেললেও হয়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে গেটের ক্ষেত্রে তো আহ, কি বলে এটাকে, লজিকের আর হচ্ছে মেমোরির কোনো এই যে পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন নাই, তাহলে তো আমার লজিকের লেন্থ আর মেমোরির লেন্থ দুইটা আলাদা করে বের করে নিয়ে তারপর করতে হতো। হ্যাঁ করতে পারেন, অ্যান্সার সেম আসবে, বিকজ লজিকের লেন্থটাকে যে দুই ভাগে ভাগ করা হয়েছে, এইটার মধ্যে এটার মধ্যে হচ্ছে লজিকের 95% আছে, আর এইখানে লজিক গেটের বাকি 5% প্লাস 100% অফ দ্য মেমোরি আছে। সো টোটাল লেন্থ আসলে হিসাব হয়ে গেছে, এটা যদি না করে আপনি এখানে 100 এখানে 100 দিয়ে তাও গুণ করতেন, অ্যান্সার সেম আসতো, বিকজ ইন বোথ কেসেস আমার গেট কারেন্ট ওয়াজ 5 ন্যানো অ্যাম্পিয়ার। সো ইটস সিম্পল ম্যাথ, জাস্ট টোটাল লেন্থটা যোগ হয়ে যেত। আচ্ছা এই প্রশ্নগুলো আসলে বেশ বড়, অ্যান্ড হচ্ছে আমি মুখে মুখে বললে আপনাদের মানে
ফলো করাটা ইজ প্রিটি ডিফিকাল্ট। সো আমি যেটা সাজেস্ট করবো যে যখন ভিডিও দেখতেছেন আপনারা ভিডিও দেখেন, যখন ভিডিও দেখতেছেন ভিডিও দেখেন, ডোন্ট ডু দ্য ম্যাথ। তারপর হচ্ছে ম্যাথটা করতে বসবেন, ম্যাথ করতে বসবেন একদম আপনার যেভাবে মন চায় সেভাবে করবেন। করার পর ভুল হবে, ভুল হওয়ার পর হচ্ছে হ্যাঁ, আচ্ছা ভিডিও দেখার সময় হচ্ছে একটা সলিউশন তুলে রাখবেন, বা আপনার স্যারের তো সলিউশন আছে বিকজ স্লাইড আছে। তারপর হচ্ছে আপনি হচ্ছে কনসাল্ট করবেন যে স্লাইডে কি করছে, অ্যান্ড ওয়ে ডিড ইউ গো রং, হোয়াট ডিড ইউ ডু রং। সো মেক দ্য মিস্টেক, বিকজ ইফ ইউ মেক দ্য মিস্টেক ওয়াল প্র্যাকটিসিং আপনার হচ্ছে পরে আর মিস্টেক হবে না। আচ্ছা, তারপরের প্রশ্নে যাই। এখানে বুঝতে পারতেছেন প্রশ্নের প্যাটার্ন সবগুলো আসলে সেম। এখানে দেখেন বলছে সাপোজ দ্য টেকনোলজি ইউ আর ইউজিং, ওখানে ল্যামডা বলে দিছে 80, ক্লক ফ্রিকোয়েন্সি বলে দিছে 55 মেগাহার্টজ বলা আছে, সাপ্লাই ইজ 5 ভোল্ট, এটা হচ্ছে আমার ভিডিডি। আমাকে বলছে যে আমি হচ্ছে 5 মিলিয়ন ট্রানজিস্টর ডিজাইন করব যার মধ্যে 1 মিলিয়ন রিমেইন অ্যাক্টিভ অ্যাট এনি টাইম। এটাই হচ্ছে অ্যাক্টিভিটি ফ্যাক্টর। আপনার টোটাল 5 মিলিয়ন আছে, এর মধ্যে 1 মিলিয়ন যদি অ্যাট এনি টাইম অ্যাক্টিভ থাকে, তো আপনার অ্যাক্টিভিটি ফ্যাক্টর ইজ 1/5, মানে প্রবাবিলিটি ইজ জাস্ট 0.2। দ্য গেট অ্যান্ড দ্য ডিফিউশন ক্যাপাসিট্যান্স, দেখেন গেট ক্যাপাসিট্যান্স দিছে, ডিফিউশন ক্যাপাসিট্যান্স দিছে। মনে করে দেখেন গেট আর ডিফিউশন ক্যাপাসিট্যান্স কই লাগে, স্ট্যাটিক পাওয়ারে লাগে। গেট গেটের গেটের জন্য যেটা, ডিফিউশনের যেটা যেটা সাব থ্রেশহোল্ড এখানে আপনাদের দেয়া নাই। ও নয়, দেখেন সাব থ্রেশহোল্ড ডাইরেক্টলি দেয়া আছে। এখানে ক্যাপাসিট্যান্স দিয়ে দিয়েছে, সাব থ্রেশহোল্ড পাওয়ার আপনার ডাইরেক্টলি দিয়ে দিয়েছে, তো আপনার খালি যোগ করতে হবে। গেট আর ডিফিউশন ক্যাপাসিট্যান্স দেয়া আছে, গেটের উইথ দেয়া আছে 20 ল্যামডা। আমাকে এখানে মেমোরি বা হচ্ছে গিয়ে লজিক দুই টাইপের গেট, দুই টাইপের সার্কিট দেয় নাই, আমার জাস্ট সিঙ্গেল এক ধরনের সার্কিট আছে, এটা আরেকটু সোজা। ইউ ক্যান অলসো অবটেন দ্য ফলোইং পাওয়ার কনজাম্পশন ডেটা। শর্ট সার্কিট পাওয়ার দিয়ে দিয়েছে। শর্ট সার্কিট পাওয়ার কিসের মধ্যে যায়, ডায়নামিকের মধ্যে যায়। আমরা জানি যে ডায়নামিক পাওয়ার হচ্ছে গিয়ে আমার সুইচিং পাওয়ার প্লাস শর্ট সার্কিট পাওয়ার। ঠিক আছে, শর্ট সার্কিট পাওয়ার আর সুইচিং পাওয়ার মিলে ডাইনামিক পাওয়ার। লিকেজ পাওয়ার দেওয়া আছে, লিকেজ পাওয়ারটাও হচ্ছে কি আমাদের অ্যাড হবে, এটা আপনার ইসের মধ্যে যাবে, কি বলে, স্ট্যাটিকের মধ্যে যাবে, এগুলো আমরা দেখবো। তো প্রথম প্রশ্ন হচ্ছে ফাইন্ড দ্য অ্যাক্টিভিটি ফ্যাক্টর অ্যান্ড দ্য লোড ক্যাপাসিটেন্স অফ দ্য সিস্টেম। ওকে, তা আমরা অ্যাক্টিভিটি ফ্যাক্টরটা আসলে দুধ ভাত। অ্যাক্টিভিটি ফ্যাক্টর হচ্ছে 1/5, কারণ আমাকে বলছে যে 1 মিলিয়ন অন থাকে আউট অফ 5 মিলিয়ন, সো ইটস 0.2। এটা খুবই সোজা। ভিডিটি দেওয়া আছে, সিস্টেম ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আর হচ্ছে আমার প্রসেস প্যারামিটার দেওয়া আছে, সবই দেওয়া আছে। পরে আমাকে বলছে যে ক্যাপাসিটেন্স বের করতে হবে। দেখেন ক্যাপাসিটেন্স বলে দিছে গেট ক্যাপাসিটেন্স 12 ফেমটোফারাড, ডিফিউশন ক্যাপাসিটেন্স 5 ফেমটোফারাড। সো এই দুইটা যোগ করে কত হয়, 17 ফেমটোফারাড পার মাইক্রোমিটার। তো টোটাল ক্যাপাসিটেন্স পার মাইক্রোমিটার ফর ইচ ট্রানজিস্টর ইজ 17 ফেমটোফারাড। ট্রানজিস্টর কয়টা আছে টোটাল, ট্রানজিস্টর টোটাল আছে অফকোর্স 5 মিলিয়ন, যদিও আপনার 1 মিলিয়ন এট এ টাইম অন হয়, কিন্তু এটা কনসিডার করবেন না, বিকজ আপনি অ্যাক্টিভিটি ফ্যাক্টর অলরেডি বের করে ফেলছেন, ওইটা নিছেন, মানে হচ্ছে এখন টোটালটা নিয়ে কাজ করব। সো এটাকে আমি গুণ করবো হচ্ছে 5 মিল ইনটু একটা লেন্থ। এখন আমি লেন্থ কই পাবো, লেন্থটা হচ্ছে 20 টাইমস ল্যামডা, এই 20 ল্যামডা। আপনারা যদি খেয়াল করেন এখানে দেখেন 5 10 টু দি পাওয়ার 6 টাইমস 20 ল্যামডা টাইমস এই যে 17 ফেমটোফারাড পার মাইক্রোমিটার। এখানে যেই চেঞ্জটা হবে সেটা হচ্ছে ল্যামডাটা আপনাকে দেয়া ছিল হচ্ছে 80 ন্যানোমিটার, আপনার ফেমটোফারাড পার মাইক্রোমিটার, তো এটাকে যদি আপনার মাইক্রোমিটারে নিয়ে যাই তাহলে তো 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা 0.08 মাইক্রোমিটার। যদি এটা থাকে, এই যে দেখেন আমরা হচ্ছে এই জায়গাটায় স্যার 0.08 মাইক্রোমিটার বসাই দিছে, মাইক্রোমিটার মাইক্রোমিটার কাটা চলে গেছে, 17 আছে, পুরোটা গুণ হয়েছে, এই ফেম টু কিন্তু আছে, এই ফেম টু কিন্তু 10^15, এটা বলা যাবে না। এটা বসাই দিলে আমার অ্যান্সারটা এরকম একটা ভ্যালু আসে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আচ্ছা, এটা গেল আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ক্যালকুলেট দ্য সুইচিং পাওয়ার কনজাম্পশন অফ দ্য চিপ। সুইচিং পাওয়ার কনজাম্পশন অফ দ্য চিপ, সুইচিং পাওয়ারের ফর্মুলাটা কি, অলওয়েজ লুক এট দ্য ফর্মুলা। এটা হচ্ছে আলফা সিএল ভিডিডি স্কোয়ার এফ। আমি আলফা জানি, আলফা হচ্ছে আপনার 0.2, ক্যাপাসিটেন্স তো আমি 1 নম্বর প্রশ্নে বের করছি। ভিডিডি হচ্ছে কি আমার 5, তো 5 স্কোয়ার, ফ্রিকোয়েন্সি ক্লক ফ্রিকোয়েন্সি যেটা হচ্ছে 5 মেগা হার্টস। সো আমার কাছে সব আছে, আমি জাস্ট বসাই দিব, বসাই দিয়ে গুণ করে দিব, আমার অ্যান্সার চলে আসলো। থার্ড কোয়েশ্চেন হচ্ছে ক্যালকুলেট দ্য ডাইনামিক পাওয়ার অ্যান্ড দ্য স্ট্যাটিক পাওয়ার অফ দ্য সিস্টেম। এখন হচ্ছে দ্য পার্ট যেখানে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ডেফিনিশন মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এই পোর্শনটা হচ্ছে আপনাদের বেসিক্যালি ডেফিনিশনটা মনে রাখতে হবে। ডাইনামিক পাওয়ার মানে হচ্ছে আগেই বলছি এই যে এটা হচ্ছে সুইচিং প্লাস শর্ট সার্কিট।
শর্ট সার্কিট পাওয়ার আপনার কাছে ডাইরেক্টলি দেওয়া আছে। সুইচিং পাওয়ার হচ্ছে আপনি বি নাম্বারে বের করছেন। তাহলে ডাইনামিক পাওয়ারের ডেফিনিশন হচ্ছে বি এর অ্যান্সার প্লাস যে অ্যান্সার দেওয়া আছে 3.9 আসলো। তারপরে বলছে স্ট্যাটিক পাওয়ার। স্ট্যাটিক পাওয়ার মানে হচ্ছে যে কয়টা লস দেওয়া আছে। দেখেন স্ট্যাটিক পাওয়ার হচ্ছে গিয়ে আপনার লিকেজ প্লাস হচ্ছে সাবথ্রেশোল্ড। দেখেন এখানে লিকেজ দেওয়া আছে, সাবথ্রেশোল্ড দেওয়া আছে। লিকেজ আর সাবথ্রেশোল্ড যোগ করে দিলে আমার স্ট্যাটিক পাওয়ার হয়ে গেল। টোটাল পাওয়ার কি? টোটাল পাওয়ারটা হচ্ছে গিয়ে আমার আহ, হয়ে গেল, টোটাল হচ্ছে আমার ডায়নামিক প্লাস স্ট্যাটিক। সো আমার ডায়নামিক আসছে 3.9, আমার স্ট্যাটিক আসছে 0.03, সো আমার যোগ করে টোটাল আসলো 3.93। এখন লাস্ট প্রশ্নটা হচ্ছে টোটাল পাওয়ারটা উইদিন অ্যাকসেপ্টেবল রেঞ্জ অর নট, যেখানে অ্যাকসেপ্টেবল রেঞ্জ হচ্ছে বলে দিছিল 3 ওয়াট, কিন্তু আমার টোটাল আসছে 3.93, তাহলে অফকোর্স অ্যাকসেপ্টেবল রেঞ্জের না। তাহলে বলছে যে আমার কোন জিনিসটা সুইচ করতে বলছে, ম্যাক্সিমাম ক্লক ফ্রিকোয়েন্সিটাকে কত দিতে পারবো যাতে টোটাল পাওয়ারটা আমার যেটা বলা আছে সেটাতে থাকে। এই প্রশ্নটা করার কয়েকটা অ্যাপ্রোচ আছে ফর দিস পার্টিকুলার কোয়েশ্চেন। যেহেতু মেমোরি আর হচ্ছে গিয়ে আহ, কি বলে লজিক এরকম আলাদা কোনো সার্কিট নাই, একটাই সার্কিট, তাই এই প্রশ্নটার জন্য স্পেসিফিক্যালি এভাবে করতে হবে যে আমার টোটাল লসটা কি। আমার টোটাল লস হচ্ছে আপনার স্ট্যাটিক পাওয়ার, এই যে স্ট্যাটিক পাওয়ার যে দুইটা আছে সেই দুইটা প্লাস সুইচিং পাওয়ার। সুইচিং পাওয়ার, সরি ডাইনামিক পাওয়ার। ডাইনামিক পাওয়ারের দুইটা পার্ট, একটা হচ্ছে সুইচিং আর একটা হচ্ছে শর্ট সার্কিট। শর্ট সার্কিট তো ফিক্সড, সুইচিং এর ক্ষেত্রে খালি হচ্ছে আমার ফ্রিকোয়েন্সিটা কাজে দিচ্ছে। সুইচিংটা হচ্ছে আমার এই যে আলফা ফ্রিকোয়েন্সি সি ভিডিডি স্কোয়ার। আমাকে বলছে ফ্রিকোয়েন্সি কত হইতে হবে, তাহলে এই সব কোয়ান্টিটিটা আমরা তো ম্যাক্সিমাম 3 দিতে পারবো, সব কোয়ান্টিটি ইউজ করে আমার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত আসে, এত আসে। এটা জাস্ট একটা ম্যাথ, এটা জাস্ট ওই সাইডে বিয়োগ করে দিবেন, এই সাইডের কোয়ান্টিটি গুলোকে দিয়ে ভাগ করে দিবেন, বিকজ ইউ হ্যাভ এভরিথিং, ইউ জাস্ট ফিগার আউট দ্য নিউ ফ্রিকোয়েন্সি। আর নিউ ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.63 মেগাহার্টজ। আমরা 5 মেগাহার্টজ নিয়ে কাজ করতেছিলাম, আমরা এত ফাস্ট কাজ করতে পারবো না, এটাই আর কি। আচ্ছা, খুবই সিম্পলিস্টিক একটা ম্যাথ। সো আমরা হচ্ছে গিয়ে আর এখানে মনে হয় আর দুইটা ম্যাথ আছে, আমরা দুইটা ম্যাথ দেখে ফেলি। এটা এগুলো করলে আহ, শুনলে আশা করি আপনাদের মানে হেল্প হবে, কিন্তু আপনারা আরো ম্যাথ প্র্যাকটিস করেন ফর ফাইনাল। আচ্ছা, এই প্রশ্নটা একটু দেখি। আমাদের এখানে বলা আছে হচ্ছে 1 বিলিয়ন ট্রানজিস্টরস আছে, যেটা হচ্ছে 0.7 ভোল্ট 120 ন্যানোমিটার টেকনোলজি, যেখানে প্রসেস প্যারামিটার হচ্ছে আমার 60 ন্যানোমিটার। সো 120 ভোল্ট হচ্ছে আমার আসলে ভিডিডি। এখানে বলছে এগুলোর মধ্যে 100 মিলিয়ন আর লজিক গেট, তো আমার এখানে আসলে দুই টাইপের আছে। 200 মিলিয়ন আর নেভার অন, সো এগুলো বাদ। রেস্ট আর মেমোরি অ্যারেস, সো মেমোরি অ্যারেস যে কটা আছে আছে। সাপোজ that the logic gates operate at 1 GHz, দেখেন লজিক গেটের ফ্রিকোয়েন্সি দেয়া আছে, অর্থাৎ এটা লজিক গেটের যে সার্কিট তার অপারেশনাল ফ্রিকোয়েন্সি বা সুইচিং ফ্রিকোয়েন্সি। আর মেমোরি অ্যারেজ অপারেট অ্যাট 3 GHz, সো দুইটা ডিফারেন্ট সার্কিট যেটা আছে, যে লজিক আর মেমোরি, দুইটার কিন্তু আপনার আলাদা আলাদা সুইচিং ফ্রিকোয়েন্সি, এবং সেগুলো আপনাদের দেয়া আছে। অ্যাক্টিভিটি ফ্যাক্টর দেয়া নাই, আগের প্রশ্নে মনে হয় অ্যাক্টিভিটি ফ্যাক্টর দেয়া ছিল। এই প্রশ্ন হচ্ছে আপনার দুইটা আলাদা সুইচিং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। আমাদের প্রবলেম কিন্তু সুইচিং ফ্রিকোয়েন্সি দিয়ে করতে হবে, বা যদি অ্যাক্টিভিটি ফ্যাক্টর বের করেন ওইটা দিয়ে ক্লক ফ্রিকোয়েন্সি দিয়েও করা যায়। ক্লক ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 10 GHz। আচ্ছা, তারপর বলছে ফর অল ট্রানজিস্টরস দ্য গেট এন্ড ডিফিউশন ক্যাপাসিট্যান্স হচ্ছে 1.2 আর 1.7। তো আমরা এতদিনে বুঝে গেছি এতক্ষণে যে 1.2 1.7 যোগ করে 2.9 দিয়ে আসলে আমাদের সব ক্যালকুলেশন করতে হবে। আর হচ্ছে দ্য অ্যাভারেজ উইথ, এই দেখেন একটার উইথ হচ্ছে 4 ল্যামডা, একটা হচ্ছে 5 ল্যামডা। লজিকে হচ্ছে কি আমার 4 ল্যামডা, এই সাইডে হচ্ছে কি আমার 5 ল্যামডা। আর হচ্ছে বাকি পাওয়ার দেওয়া আছে, এখানে অনেকগুলো পাওয়ার কনজাম্পশন দেওয়া আছে। তো আমাদের অঙ্কটা আসলে খুব সোজা। প্রথম প্রশ্নটা বলছে ফাইন্ড দ্য অ্যাক্টিভিটি ফ্যাক্টর। অ্যাক্টিভিটি ফ্যাক্টর হচ্ছে আপনার সুইচিং ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ক্লক ফ্রিকোয়েন্সি। তো আপনাদের একটার ক্ষেত্রে হচ্ছে এটা 1/10, আরেকটা হচ্ছে 3/10। সো আমরা যদি সলিউশনে যাই, এই দেখেন লজিক সার্কিটের জন্য হচ্ছে এটা 0.1 মানে 1/10, আর একটা হচ্ছে 3/10। তো এটা জাস্ট সিম্পল একটা ফর্মুলা। তারপর হচ্ছে ফাইন্ড দ্য টোটাল সুইচিং পাওয়ার অফ ইচ 3 কাইন্ডস অফ ট্রানজিস্টর। 3 কাইন্ডস মানে হচ্ছে একটা লজিক, আর একটা মেমোরি, আর একটা হচ্ছে নষ্ট। এখন যদি আমাদের সুইচিং পাওয়ার বের করতে হয়, সুইচিং পাওয়ারের ফর্মুলা হচ্ছে আলফা সিএল ভিডিডি স্কোয়ার এফ। আইদার এটা ইউজ করবেন, নাহলে আলফা বাদ দিবেন, এটা সুইচিং ফ্রিকোয়েন্সি ইউজ করবেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট। সো
পরিচিত ফর্মুলা যেটা আসলে আলফা দিয়ে ইউজ করা ওইটা ইউজ করাই ভালো, নাহলে হচ্ছে গিয়ে ভুল করার একটা প্রবণতা থাকে। তো এখন এগুলোর মধ্যে কোন জিনিসটা জানেন না দেখেন, ক্যাপাসিট্যান্স জানেন না। কারণ ক্যাপাসিট্যান্সটা আমরা জানি হচ্ছে ওই যে 2.9 যেটা বললাম, 2.9 ফেমটোফারাদ পার মাইক্রোমিটার। তাহলে আমাদের তো আসলে মাইক্রোমিটার দিয়ে গুণ করতে হবে। লজিকের জন্য লেন্থটা কত? 4 ল্যামডা। তো লজিকের জন্য এটা 4 ল্যামডা দিয়ে গুণ করব, ফর লজিক। আর যেখানে ল্যামডা কত? ল্যামডা হচ্ছে আমার 60 ন্যানোমিটার। 60 ন্যানোমিটার মানে 0.06 মাইক্রোমিটার। তাহলে এটা আনলে আর কি মাইক্রোমিটার মাইক্রোমিটার কাটা চলে যায়। যেটা আর কি এখানে করা হয়েছে। দেখেন লজিকের বেলায় আমাদের হচ্ছে এখানে 4 ল্যামডা, তাই এটা 0.24 মাইক্রোমিটার এখানে আসছে। এই দেখেন টোটাল ক্যাপাসিট্যান্স যোগ করা হয়েছে, ফেমটোফারাদ আনা হয়েছে পার মাইক্রোমিটার, 0.24 মাইক্রোমিটার। এই মাইক্রোমিটার কাটা, এইটার করে আমাদের টোটাল ক্যাপাসিট্যান্স আসছে এইটা। টোটাল ক্যাপাসিট্যান্স যদি এটা আসে, আমার ফর্মুলা হচ্ছে এই যে আলফা এফ সি ভিডিডি স্কোয়ার ইন্টু টোটাল নাম্বার অফ হোয়াট এভার গেটস দেয়ার ইজ। সো আমি যদি লজিক গেট চিন্তা করি, লজিক গেট দেওয়া ছিল 1 মিলিয়ন, সো ইটস 1 মিলিয়ন টাইমস আলফা টাইমস ফ্রিকোয়েন্সি। এটা কিন্তু ক্লক ফ্রিকোয়েন্সি, এটা মনে রাখতে হবে কারণ আমি কিন্তু আলফা ইউজ করছি, সো এটা হচ্ছে ক্লক ফ্রিকোয়েন্সি। ক্লক ফ্রিকোয়েন্সি টাইমস সি ইন্টু ভিডিডি স্কোয়ার, এটা আসছে আমার এটা। ইনঅ্যাক্টিভটার জন্য আসলে পাওয়ার কনজাম্পশন নাই, এটা একটা ট্রিক কোয়েশ্চেন। ইনঅ্যাক্টিভের জন্য কোনো পাওয়ার কনজাম্পশন নাই। মেমোরির জন্য এন আমি জানি, এন হচ্ছে গিয়ে 700 হবে, বিকজ এটা 100, 200 হচ্ছে নষ্ট মিলিয়ন, তাহলে 700 মিলিয়ন বাকি থাকে। এটার উইথ হচ্ছে এটা 5 ল্যামডা। আবার সেই সেম ক্যাপাসিট্যান্সের ফর্মুলা, এই যে ল্যামডা ল্যামডা কাটাকাটি, এটা থাকে আমার ক্যাপাসিট্যান্স। এই সেম আবার ওই ফর্মুলা বসাই দেবো, এইখানে এন হচ্ছে 700 মিলিয়ন। তো এইগুলো ভুল করা যাবে না আর কি, যে কোনটায় কি বসাবো। অনেকগুলো নাম্বার আছে, তো জাস্ট কোন নাম্বারটা কই বসাবো এটা বুঝে গেলে কি হয়ে গেল। সো আপনাদের সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল হচ্ছে ফাইন্ড দ্য সুইচিং পাওয়ার। সুইচিং পাওয়ার হয়ে গেছে। পরের প্রশ্ন বলছে ফাইন্ড দ্য স্ট্যাটিক পাওয়ার, ডাইনামিক পাওয়ার, টোটাল পাওয়ার। ডাইনামিক পাওয়ার মানে হচ্ছে সুইচিং পাওয়ার প্লাস শর্ট সার্কিট পাওয়ার। দেখেন দুইটার আলাদা আলাদা শর্ট সার্কিট পাওয়ার দেয়া আছে। সো আমার যে আমি যে সুইচিং পাওয়ার বের করছি, আমি তো সুইচিং পাওয়ার অফ লজিক গেট অ্যান্ড সুইচিং পাওয়ার অফ মেমোরি বের করছি। তাহলে আমি টোটাল সুইচিং পাওয়ার বের করতে পারি, টোটাল শর্ট সার্কিট পাওয়ার বের করতে পারি। সব যদি যোগ করে দিই, এই যে ডাইনামিক পাওয়ার। টোটাল ডাইনামিক পাওয়ার জাস্ট যোগফল। স্ট্যাটিক পাওয়ারের ক্ষেত্রে দেখেন আপনাদের 3 টাইপের ভ্যালু দেওয়া আছে। একটা হচ্ছে যে সাব থ্রেশহোল্ড, একটা হচ্ছে জাংশন, আর একটা হচ্ছে গেট। 4টা প্রবাবিলিটি, 3টা দেয়া আছে। এই 3টা যোগ করে দিলে 10, 20, 5, আমার 35 আছে। এই যে আমার 35 ওয়াট এখানে আছে। টোটাল পাওয়ারটা কি? এই স্ট্যাটিক আর এই ডাইনামিক যোগ করে আমার টোটাল পাওয়ারটা চলে আসছে। এই তো স্টেপ বাই স্টেপ। ডি নাম্বার, ইজ দ্য টোটাল পাওয়ার কনজাম্পশন অ্যাকসেপ্টেবল? আমার হচ্ছে লিমিট দেয়া ছিল 1 কিলোওয়াট, কিন্তু আমার টোটাল পাওয়ার কনজাম্পশন কিন্তু 1 কিলোওয়াটের বেশি আসছে। তাহলে আমি বলবো যে না, অ্যাকসেপ্টেবল না। তাহলে আমার কি চেঞ্জ করতে বলছে? সাপ্লাই ভোল্টেজ চেঞ্জ করতে বলছে। এখন দেখেন, আনলাইক দ্য প্রিভিয়াস কোয়েশ্চেন যেখানে হচ্ছে আমার জাস্ট এক টাইপের ট্রানজিস্টর ছিল বা এক টাইপের সার্কিট ছিল, আমার কিন্তু এখানে 2 টাইপের সার্কিট। একটা হচ্ছে আমার কি বলে এটাকে, একটা হচ্ছে আমার মেমোরি আর একটা হচ্ছে আমার কি বলে লজিক। সো প্রতিটার অ্যাক্টিভিটি ফ্যাক্টর আলাদা, লেন্থ আলাদা। এটা দিয়ে করতে গেলে আসলে অনেক ঝামেলা হয়ে যায়। আমাদের টোটাল পাওয়ারটা যেভাবে ইউজ করি না কেন, খেয়াল করে দেখেন টোটাল পাওয়ারটা কিন্তু ভিডিডির আসলে স্কোয়ারের প্রপোর্শনাল হয়। হাউ আলফা সিএল ভিডিডি স্কোয়ার এফ। তো ভিডিডি স্কোয়ার আছে। তো আমরা যদি চাই যে পাওয়ারটা হচ্ছে 1.094 কিলোওয়াট না হয়ে 1 কিলোওয়াট হোক, তাহলে আমাদের সুইচিংটা এভাবে করতে, মানে এই রিলেশনটা এনে করতে হবে। দেখেন আমাদের পি টোটাল যেটা হচ্ছে অ্যালাউড, সেটা হচ্ছে এটা। তো পি টোটাল থেকে আমাদের সুইচিং একটা আলাদা করে বের করতে হয়েছে। কেন সুইচিং এটা আলাদা করে বের করতে হয়েছে? কারণ এই যে পি ভিডিডি স্কোয়ার, এটা তো আসলে শুধু সুইচিং এর ক্ষেত্রে, ফর্মুলাটা তো হাফ সিএল ভিডিডি স্কোয়ার এফ। এটা তো সুইচিং পাওয়ার। সো আমার টোটাল পাওয়ার যেটা 1 কিলো, সেখান থেকে আমি দেখেন 10, 20, 5, এই তিনটা ছিল হচ্ছে আমার স্ট্যাটিক। স্ট্যাটিক পাওয়ার বাদ দিছি, আর হচ্ছে শর্ট সার্কিট পাওয়ার দুটা বাদ দিছি। তাহলে আমার জাস্ট এটা যেটা বাকি থাকে সেটা হচ্ছে আমার সুইচিং পাওয়ার। তারপর হচ্ছে আমার আহ, এই যে সুইচিং পাওয়ার ডিভাইডেড বাই যে সুইচিং পাওয়ার আমার অ্যাকচুয়ালি আসছে, টোটাল সুইচিং পাওয়ার যেটা আমার অ্যাকচুয়ালি আসছে সেটা ছিল এই যে আহ, এই ভ্যালুটা, এই ভ্যালুটা, আর এই ভ্যালুটার যোগফল। এই ভ্যালুটার যোগফল, এই দুইটা ভ্যালুর যোগফল নিতে হয়েছে আমার আর কি। ওইটা এই যে দেখেন,
এই ভ্যালুটা আর এই ভ্যালুটা যোগফল যে 929, এটার সাথে কম্পেয়ার করে আমি দেখছি আমার ভিডিডিটা জাস্ট হচ্ছে 0.66 হতে হবে, যেটা আমরা 0.7 ইউজ করছিলাম। আমার অরিজিনাল ভিডিডির সাপেক্ষে আর কি জাস্ট রেশিও করে বের করা হয়েছে। এখানে বিয়োগ করার ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন, বিকজ টোটাল পাওয়ার কনজাম্পশন ইজ 1000 ওয়াট, বাট ওই 1000 ওয়াটের মধ্যে তো আসলে অনেক হাবিজাবি পাওয়ার আছে, ওই স্ট্যাটিক পাওয়ার আছে, শর্ট সার্কিট পাওয়ার আছে, ওগুলো বাদ দিলে হচ্ছে আমার জাস্ট সুইচিং পাওয়ার থাকে, অ্যান্ড সুইচিং পাওয়ারটা ইজ রিলেটেড টু দ্য ভোল্টেজ বা মানে ভিডিডি বাই বিইং আর কি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার। এগেইন বিগ ম্যাথ, এটা আপনাদের এরকম একটা বড় ম্যাথ থাকবে জাস্ট 10 মার্কের জন্য, সো এটা একটু সলভ করতে পারতে হবে ঠান্ডা মাথায়, কারণ ফর্মুলা দিন শেষে ওগুলাই, মানে জাস্ট একই জিনিস ইনফরমেশন গুলো বিভিন্নভাবে ঘুরায় পেঁচায় দেয়। যেমন এই প্রবলেমটার ক্ষেত্রে খেয়াল করেন, এই প্রবলেমটার ক্ষেত্রে খেয়াল করেন যে এখানে অবশ্য 45 লিখছে আবার 90 লিখছে, আমি নট শিওর যে অঙ্কটা কি দিয়ে সলভ করা আছে, বাট হোয়াট এভার যেটা দিয়ে থাকুক না কেন আপনারা আপনাদের মতন করে করবেন। 45 90 ডাজন্ট ম্যাটার। তো এখানে 1 ভোল্ট বলছে এখানে ভিডিডি, তারপর হচ্ছে 50 মিলিয়ন ট্রানজিস্টর আছে, যার হচ্ছে 20 মিলিয়ন ইউজফুল লজিক গেট, তাহলে আসলে 20 হচ্ছে কি আমার লজিক আর 30 মিলিয়ন হচ্ছে কি আমার মেমোরি। আমার যদি এটা হয় তাহলে অ্যাভারেজ লজিক ট্রানজিস্টর উইথ হচ্ছে গিয়ে 10 ল্যামডা, এটা হচ্ছে গিয়ে 10 ল্যামডা, এই জন্য বলছি যে পার্টিশন করে নিতে হবে। আর এটার ক্ষেত্রে হচ্ছে 7 ল্যামডা, পার্টিশন করে নিলে ভালো হতো। চিপ এরিয়া দেয়া আছে, এটা একটু পেঁচানো। দেখেন আপনার চিপের পুরো একটা এরিয়া দেয়া আছে হচ্ছে 60 মিলিমিটার স্কোয়ার, এর মধ্যে কিন্তু সবগুলাই ইনক্লুডেড। দ্য গেট অ্যান্ড দ্য ডিফিউশন ক্যাপাসিটেন্স হচ্ছে 15 পিকোফারাদ, 80 পিকোফারাদ, সো আমার টোটাল হচ্ছে 95 পিকোফারাদ। ইউনিটটা দেখেন, আমরা এতক্ষণ ইউনিট দেখছি হচ্ছে মাইক্রোমিটার, কিন্তু এটা দেয়া আছে মিলিমিটার স্কোয়ার, মানে এটা যে ইউনিটটা দেয়া আছে সেটা দেয়া আছে হচ্ছে আমার এরিয়ার সাপেক্ষে, লেন্থের সাপেক্ষে না। এইটা হচ্ছে কি বোঝার ব্যাপার, এই জন্য আপনাকে চিপের টোটাল এরিয়াটা দিছে। তাহলে আপনাদের বুঝতেই পারতেছেন যে আমার যদি টোটাল ক্যাপাসিটেন্সটা বের করতে হয়, তাহলে এই যে 15 আর 80 যোগ করে যে 95 আসলো, 95 পিকোফারাদ পার মিলিমিটার স্কোয়ার, এটাকে যদি টোটাল এরিয়া দিয়ে গুণ করি অর্থাৎ 60 দিয়ে গুণ করি, আমি টোটাল ক্যাপাসিটেন্স পেয়ে যাব। আপনাদের প্রথম প্রশ্নটা প্রবাবলি এইটাই, মানে সেকেন্ড প্রশ্নটা এইটাই যে আমার হচ্ছে গিয়ে ক্যাপাসিটেন্স বের করতে হয়। আচ্ছা, তারপর হচ্ছে নেগলেক্ট দ্য ওয়্যার ক্যাপাসিটেন্স, আচ্ছা বাদ। অপারেশনাল ফ্রিকোয়েন্সি ইজ 5 gigahertz, আমার ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লক দেয়া আছে, সুইচিং সিগন্যালস ফর বোথ লজিক অ্যান্ড মেমোরি ট্রানজিস্টরস আর শোন। এইটা দেয়া আছে অ্যাক্টিভিটি ফ্যাক্টর বের করার জন্য, ঠিক আছে? এইটা দেয়া আছে অ্যাক্টিভিটি ফ্যাক্টর বের করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে কেমনে বের করব? দেখেন সুইচিং ফ্রিকোয়েন্সি যেটা বা অ্যাক্টিভিটি ফ্যাক্টরের ফর্মুলাটা কি? সুইচিং ফ্রিকোয়েন্সি বাই ক্লক ফ্রিকোয়েন্সি। ক্লক ফ্রিকোয়েন্সিটা এই প্রশ্নের ক্ষেত্রে 5 গিগাহার্টজ আমার দেয়াই আছে। সো আমি সুইচিং ফ্রিকোয়েন্সি বের করতে হবে, লজিকের জন্য বের করতে হবে, মেমোরির জন্য বের করতে হবে, তাহলে হচ্ছে আমার অ্যাক্টিভিটি ফ্যাক্টর আসবে। ফ্রিকোয়েন্সির ফর্মুলা কি? ফ্রিকোয়েন্সির ফর্মুলা এফ ইজ ইকুয়ালস টু 1 বাই টি, 1 বাই দ্য টাইম পিরিয়ড। আমার এখানে টাইম পিরিয়ড দেয়া আছে, সুইচিং দেয়া নাই। আমি দেখতে পাচ্ছি যে লজিকের ক্ষেত্রে এই যে একটা কমপ্লিট অসিলেশন, 2টা কমপ্লিট অসিলেশন, সরি, এখান থেকে এতটুকু হচ্ছে একটা কমপ্লিট অসিলেশন, এখান থেকে এখানে একটা, এখান থেকে এখানে একটা। সো 5 সেকেন্ডের মধ্যে 3টা কমপ্লিট অসিলেশন আছে। 5 সেকেন্ডে 3টা কমপ্লিট অসিলেশন, মানে 3টা কমপ্লিট অসিলেশন হতে 5 সেকেন্ড লাগছে। একটা কমপ্লিট অসিলেশন হতে 5/3 সেকেন্ড লাগছে। তাহলে এটা হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে 3/5। সরি, ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 3/5। এইটাই হচ্ছে সুইচিং ফ্রিকোয়েন্সি ফর লজিক গেট। আবার মেমোরির জন্য দেখেন, একটা ট্রানজিশন, 2টা ট্রানজিশন, 3টা পুরো সাইকেল, 4টা, 5টা। তাহলে 5 সেকেন্ড লাগছে 5টা সাইকেলের জন্য, তাহলে একটা সাইকেলের জন্য হচ্ছে 1 সেকেন্ড লাগছে। এটার ইনভার্স করলে একই থাকে, তাহলে আপনার ফ্রিকোয়েন্সি অফ দ্য মেমোরি এলিমেন্ট ইজ 1। তো এইটাই হচ্ছে গিয়ে দেখেন টাইম পিরিয়ডটা বের করছে, একটা আসছে 5/3, একটা 5/5, আমরা যেটা করলাম। তাহলে ফ্রিকোয়েন্সিটা জাস্ট হচ্ছে গিয়ে উল্টা। এটা হচ্ছে সুইচিং ফ্রিকোয়েন্সি দুইটার জন্য, দুইটার সুইচিং ফ্রিকোয়েন্সি পেয়ে গেলে হচ্ছে ওই যে 3/5 মানে 0.6, 5/5 মানে 1, অ্যাক্টিভিটি ফ্যাক্টর হচ্ছে 0.6/5, এটা হচ্ছে 1/5, বিকজ 5টা ছিল আমার ক্লক ফ্রিকোয়েন্সি। একটা আসছে 0.12, একটা আসছে 0.2। খুবই সিম্পল একটা ক্যালকুলেশন, এই জন্য দেখেন 2 মার্ক। তারপর হচ্ছে ক্যালকুলেট দ্য সুইচিং পাওয়ার কনজাম্পশন, আবার সেই জিনিস। সুইচিং পাওয়ার কনজাম্পশন হচ্ছে আলফা সিএল ভিডিডি স্কোয়ার এফ, যেখানে এফ হচ্ছে অফকোর্স ক্লক। এখন
আমার সিএল বের করতে হবে। সিএল বের করাটা খুব সোজা। সিএল বের করার জন্য দেখেন আপনাদের এই যে বলছি 95 পিকোফ্যারাড পার মিলিমিটার স্কোয়ার, আবার এইদিকে হচ্ছে আমার 60 মিলিমিটার দেয়া আছে, তাহলে গুণ করে দিলেই হলো। 95 ইন্টু 60 করলে আমার আসলে এই যে ফুল সি টোটাল চলে আসে। 95 ইন্টু 60 করলে আমার সি টোটাল চলে আসছে। এরপর পাওয়ার অফ সুইচিং এই ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে, আগেগুলার ক্ষেত্রে দেখেন কি হয়েছে, লজিক আর মেমোরির জন্য যেহেতু ওইটার লেন্থ ডিফারেন্ট ছিল, ক্যাপাসিটেন্স যেহেতু লেন্থের সাথে রিলেটেড ছিল, বিকজ পার মাইক্রোমিটারে দেয়া ছিল, তাই না? এটা ছিল যে ফেমটোফারাদ পার মাইক্রোমিটার, আর প্রতিটার লেন্থ একবার 4 ল্যামডা একবার 5 ল্যামডা, দুইটার জন্য তাই দুইটা ডিফারেন্ট লেন্থ দিয়ে মাল্টিপ্লাই করছি। এবার তো ক্যাপাসিটেন্সটা ডিপেন্ড করতেছে মিলিমিটার স্কোয়ার মানে এরিয়ার উপরে। টোটাল এরিয়া দেয়া আছে 60, তাহলে আমার এখানে কোনো ঝামেলাই নেই। এই সি টোটালটা দুইটার ক্যাপাসিটেন্স একসাথে, তাহলে আমি সি টোটাল ইন্টু এফ ইন্টু ভিডিডি স্কোয়ার, আলফাগুলো যোগ হয়ে গেছে। এখন বলতে পারেন যে এটা কেন হইলো? এটার কিছুই না, এটা জাস্ট আলফা অফ লজিক প্লাস সি অফ লজিক মানে সি টোটাল আর কি, এফ ভিডিডি স্কোয়ার প্লাস আলফা অফ মেমোরি প্লাস সি টোটাল আবার এফ ভিডিডি স্কোয়ার। এইটা দুইটা যোগ করা হয়েছে, যোগ করা হয়েছে, ওই দুইটা সব কমন নিয়ে নিছে, তাই এখানে আলফা প্লাস মেমোরি হয়েছে। দুইটাকে ইন্ডিভিজুয়ালি চিন্তা করলেই পারেন। টোটাল ক্যাপাসিটেন্স হচ্ছে মানে ইকুয়াল ইকুয়াল আর কি বোথ ক্ষেত্রে। লজিকের ক্ষেত্রেও হচ্ছে 55.7 ন্যানোফারাদ ফর ইচ, কি বলে এটা, ফর ইচও না, এটা হচ্ছে টোটাল টোটাল এরিয়াটা। এখানে কিন্তু আমাদের মজার জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু আমাদের হচ্ছে 20 মিলিয়ন বা যে 30 মিলিয়ন ছিল সেটা দিয়ে গুণ হয় নাই, বিকজ আমরা টোটাল এরিয়াটা দিয়ে গুণ করে নিছি। সো এখানে আসলে আমাদের ওই নাম্বার অফ লজিক গেটস বা নাম্বার অফ ট্রানজিস্টর দিয়ে গুণ করতে হয় নাই, বিকজ টোটাল এরিয়াটা কনসিডার করলে তো আসলে সবগুলোই কনসিডার হয়ে গেছে। আর ওখানে পার লেন্থ যখন দেওয়া ছিল ওখানে ইচ ট্রানজিস্টর ছিল। এই প্রশ্ন আর কি এভাবে ডিফারেন্ট হয়। এস্টিমেট দ্য স্ট্যাটিক পাওয়ার অফ দ্য চিপ। স্ট্যাটিক পাওয়ারের আই গেস এখানে সব দেয়া আছে। এই যে গেট আছে, গেট লিকেজ, জাংশন লিকেজ, সাবস্টেশন লিকেজ, সবগুলো দেয়া আছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সবগুলো কারেন্ট ইউনিট আছে। কারেন্ট যদি থাকে আমার ভিডিডি দিয়ে গুণ করতে হবে। ভিডিডি দিয়ে গুণ করলে হচ্ছে আমার পাওয়ার পেয়ে যাবো। এখানে ভিডিডি দেওয়া ছিল আপনাদের, ভিডিডি দেওয়া ছিল 1.1। 1.1 দিয়ে গুণ করবো, এটা কোনো ব্যাপারই না, কিন্তু সমস্যা হচ্ছে মাইক্রোমিটার। মাইক্রোমিটার থাকলে একটার মাইক্রোমিটার হচ্ছে গিয়ে আপনার, সরি, একটার উইথ হচ্ছে গিয়ে 10 ল্যামডা, একটার উইথ হচ্ছে 7 ল্যামডা। তাহলে আমার আসলে দুইটার আলাদা আলাদা করে লেন্থ বের করতে হবে, সেটার জন্য দুইটার আলাদা আলাদা কারেন্টের ইফেক্ট আসবে। সো আমরা যদি দেখি এই যে এই পোর্শনটায়, সি নাম্বার পোর্শনটায়, লজিকের হচ্ছে 10 ল্যামডা, মেমোরি হচ্ছে 7 ল্যামডা, আর আই সিঙ্গেল এটা হচ্ছে 17 ন্যানোমিটার পার মাইক্রোমিটার। এটা আর কিছুই না, এই যে 5, এই যে 2, এই যে 7, 10, 5, 2, 10 যোগ করে হচ্ছে আমার 17 আসে। তাহলে ইচ সিঙ্গেল ট্রানজিস্টর গিভস মি 17 ন্যানো অ্যাম্পিয়ার পার মাইক্রোমিটার। তাহলে হচ্ছে এইটা লজিকের জন্য একটা পোর্শন আসবে, মেমোরির জন্য একটা পোর্শন, মানে পার্ট আসবে আর কি। এখন লজিকের জন্য হচ্ছে লজিকের নাম্বার অফ গেটস দিয়ে গুণ করছি ইন্টু 17 ন্যানো এম্পিয়ার পার মাইক্রোমিটার টাইমস এই যে 10 ল্যামডা, তার জন্য এটা আসে। মেমোরির জন্য হচ্ছে মেমোরিরটা দিয়ে গুণ করছি। এই ক্ষেত্রে যে এন দিয়ে যে গুণ হলো বা নাম্বার অফ ট্রানজিস্টর দিয়ে গুণ হলো, বিকজ ওয়েন এভার আই এম সেইং যে 17 ন্যানো এম্পিয়ার পার মাইক্রোমিটার, আই মিন দিস ইজ ফর ইচ ট্রানজিস্টর। এই জন্য যখন লেন্থ থাকবে আমরা হচ্ছে টোটালটা বের করতে গেলে নাম্বার অফ ট্রানজিস্টর দিয়ে গুণ করি। এই প্রশ্নের অন্য পার্টে যখন টোটাল ক্যাপাসিট্যান্স দেওয়া ছিল, সেটা দেওয়া ছিল পার মিলিমিটার স্কোয়ার, ক্যাপাসিট্যান্সটা দেওয়া ছিল ফেমটোফারাদ পার মিলিমিটার স্কোয়ার, আর আমার কাছে 60 মিলিমিটার স্কোয়ার দেওয়া ছিল টোটাল এরিয়াটা। টোটাল এরিয়াটার ব্যাপারেই আমার বলা আছে। তাহলে আসলে যেই যে 50 মিলিয়ন চিপস যেগুলো বা ট্রানজিস্টর যেগুলো ছিল সেগুলো সবই এই 60 মিলিমিটার স্কোয়ার এরিয়ার মধ্যে ইনক্লুডেড ছিল, তাই আমাদের আর নাম্বার দিয়ে গুণ করতে হয়নি। এখন আমি যদি আইএল এবং আইএম মানে লজিকের স্ট্যাটিক কারেন্ট আর মেমোরির স্ট্যাটিক কারেন্ট জেনে যাই, তাহলে আসলে এই দুইটা যোগ করে দিয়ে ভিডিডি দিয়ে গুণ করে দিলে, বিকজ ভিডিডি তো দুইটা ক্ষেত্রে সেম, আমি হচ্ছে আমার স্ট্যাটিক পাওয়ার কনজাম্পশনটা পেয়ে যাব। ওই দিন শেষে ফর্মুলা একই। তারপর হচ্ছে টোটাল পাওয়ার এস্টিমেট করতে বলছে। স্ট্যাটিক পাওয়ারটা এখন বের করলাম, সুইচিং পাওয়ারটা আগে বের করছি, তো দুইটা যোগ করে দিলে হচ্ছে আমার স্ট্যাটিক পাওয়ার হয়ে গেছে। তারপর ইজ দ্য টোটাল পাওয়ার কনজাম্পশন উইদিন অ্যাকসেপ্টেবল রেঞ্জ। আমার হচ্ছে টোটাল পাওয়ার আসছে হচ্ছে এরকম একটা ভ্যালু, আর আমার
বলা ছিল যে এটা 10 ওয়াট হইতে হবে। তাহলে আসলে অ্যাকসেপ্টেবল রেঞ্জে নাই। যদি না থাকে তাহলে মেক্সিমাম ক্লক ফ্রিকোয়েন্সির অবস্থা কিরকম হবে? আচ্ছা, ভালো কথা। তো আমার হচ্ছে টোটাল পাওয়ার কনজাম্পশন আসছে এটা, যেটা আমার জায়েজ না। আমার জায়েজ হচ্ছে 10 ওয়াট। এখন এই 10 ওয়াটের মধ্যে তো আপনার আবার অনেক রকমের লস আছে। এখানে স্ট্যাটিক লস গুলো বিয়োগ করতে হবে। আমি হচ্ছে শর্ট সার্কিট লস গুলো কেন বের করিনি? কারণ আমার কাছে দেয়া নাই। ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ হোয়াটএভার ইউ আর গিভেন। যা দেয়া আছে সেটা বের করতে হবে। স্ট্যাটিক লস গুলো দিয়ে যদি আমি বিয়োগ করে দিই তাহলে হচ্ছে আমার এরকম আসে। অ্যান্ড তারপর ওইটা দিয়ে জাস্ট এবার যেহেতু আমার হচ্ছে কি বলে সুইচিং পাওয়ার চলে আসছে। সুইচিং পাওয়ারটা আমরা জানি যে এটা হচ্ছে আলফা সিএল ভিডিডি স্কোয়ার এফ। তাহলে এটা আসলে ফ্রিকোয়েন্সির সাথে প্রপোর্শনাল। ফ্রিকোয়েন্সির সাথে প্রপোর্শনাল দেখে আমার রিলেশনটা এরকম আসছে। আমাদের নিউটা উপরে নিউ, নিচে ওল্ড থাকলে নিচে ওল্ড। আমার হচ্ছে এই নিউ ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে। এটা জাস্ট এদিক ওদিক করে আমরা এই ভ্যালুটা পেয়ে গেছি। সো দিস ওয়াজ দ্য লেকচার। এটা আসলে অনেক অনেক বড় ছিল। পাওয়ারের অনেকগুলো কনসেপ্ট ছিল, আমরা অনেকগুলো ম্যাথ করলাম। সো এইগুলো যদি আপনারা দেখেন, আই থিঙ্ক দ্যাট শুড বি এনাফ টু গিভ ইউ অ্যান আইডিয়া যে প্রশ্ন কিরকম হতে পারে। বিকজ এগুলো ফাইনালের কোয়েশ্চেন ছিল, কিছু ছিল বইয়ের বেশ কঠিন কঠিন কোয়েশ্চেন। আরও কিছু ফাইনালি কোয়েশ্চেন দেখবেন, তাহলে আপনাদের মানে অ্যাটলিস্ট পাওয়ার নেওয়ার কোনো সমস্যা আশা করি হবে না। এরপরও হলে জাস্ট রিচ মি আউট অ্যান্ড ওয়াচ দিস ভিডিও অ্যাজ সুন অ্যাজ পসিবল আর কি। থ্যাংক ইউ এভরিওয়ান। আর বাকি যে সিটি সলভগুলো আপনারা চাইছিলেন ওগুলো আমি দিয়ে দিচ্ছি অ্যাজ সুন অ্যাজ পসিবল।